আই এম প্রেগনেন্ট ফারাজ। হোয়াট? কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? আমাদের এখনো বিয়ে হয়নি, আর তুমি এখনই বলছো তুমি প্রেগনেন্ট? বলছি কারণ তুমি যা করেছো তার জন্যই আজকে এই মুহূর্ত তৈরি হয়েছে। এখন সবার জানাজানি হওয়ার আগেই চলো আমরা বিয়ে করে ফেলি। অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? তাহলে কি করব আমরা? আমার সাথে এক্ষুনি হসপিটালে চলো, এক্ষুনি বাচ্চাটাকে নষ্ট করে ফেলি, নয়তো পরে ঝামেলা হয়ে যাবে। ফারাজ এই কথা বলার সাথে সাথে লাশ কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে লাজের দিকে তাকালে লাশ বলে, এত সহজে বলে ফেলি তুমি এই কথা? ছি ফারাজ, আমার ভাবতেও ঘৃণা লাগছে তোমার মন মানসিকতা এত নীচ। তুমি যখন বাচ্চাটা মেনে নিতে পারবে না তাহলে কেন ওইসব করেছিলে? নিজের চাহিদা মেটাতে, নাকি আমাকে ভোগ করতে? তুমি আমাকে ভুল বুঝতেছো লাজ, আমি এমন কিছু বলিনি। আমি শুধু বলছি বাচ্চাটাকে। চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। আমি আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করলাম। আর রইল বাকি বাচ্চার কথা। আমি এই বাচ্চাকে এই পৃথিবীর মুখ দেখাবো, কিন্তু ভয় পাবেন না, কাউকে জানতে দিব না এটা আপনার বাচ্চা। লাশ কথাগুলো বলে চলে যাচ্ছিল, কিন্তু পিছনে কারো অট্টহাসি শুনে ফিরে তাকালো। ফারাজ হো হো করে হাসছে। লাশ অনেকটা অবাক হলো ফারাজের হাসির কোনো কারণ খুঁজে না পেয়ে। ফারাজ হাসতে হাসতে ওর সামনে এসে বলল, সম্পর্ক? তোমার কি মনে হয় আমি তোমার সাথে সত্যি সত্যি সম্পর্কে ছিলাম? নিজের দিকে তাকিয়ে দেখেছো তোমার স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায়? তোমাকে তো আমি শুধু বাজিতে জেতার জন্য ব্যবহার করেছিলাম, আর বাজিটা জিতেও গিয়েছিলাম ওই দিন পার্টিতে। কিন্তু ভাবলাম তোমার সাথে আর একটু মজা নেওয়া যাক, তাই কিচ্ছু বলিনি। কিন্তু আমি কি করে জানতাম তুমি বাচ্চা নিয়ে নেবে? আমি তো ভেবেছিলাম আর 5 মিনিট মতো তুমিও নষ্ট করে ফেলবে। মানে, তুমি আমাকে কখনো ভালোবাসোনি? সব কিছু তোমার অভিনয় ছিল। হুম, সব কিছুই অভিনয় ছিল। কলেজে সবার সামনে আমার বাবাকে তুমি অসম্মান করেছিলে, ওটার প্রতিশোধ নেওয়ার জন্য আমি বাজিটা ধরেছিলাম। নয়তো তোমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের সাথে মিথ্যে প্রেমের নাটক করতে আমার ইগোতে লাগে, সেখানে বেডে নিয়ে। জাস্ট শাট আপ। কি শুনতে খারাপ লাগছে? যার জিনিস পেটে নিয়ে ঘুরছো তার কথা শুনতে এত খারাপ লাগছে? তাহলে পরে পাড়া প্রতিবেশীর কথা কি করে শুনবে তুমি? এমনও হতে পারে তাদের কথা সহ্য করতে না পেরে তুমি আত্মহত্যা করে ফেলেছো। ফারাজের কথা শুনে লাশ ওর দিকে চোখ রাঙিয়ে তাকালো। তারপর কষিয়ে থাপ্পড় মারতে নিলে ফারাজ তার হাত ঘুরিয়ে পেছনে চাপ দিয়ে ধরে লাশ ব্যথায় আ করে উঠে। ফারাজ দাঁতে দাঁত চেপে বলে, এতক্ষণ ভালো ভালো বলেছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। তাই তোকে এখন এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম। এই নে টাকা, যদি ইচ্ছে হয় বাচ্চা নষ্ট করে দিস। কতগুলো টাকা লাজের সামনে উড়িয়ে দিয়ে তাকদিয়ার ম্যানশনের দরজা বন্ধ করে দিল ফারাজ। লাশ নিজের চোখের পানি মুছে নিয়ে সে তার ফ্ল্যাটে ফিরে এলো। সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে যাকে এত বেশি ভালোবেসেছিল, সে তাকে এত ভালোভাবে ঠকালো শুধুমাত্র একটা প্রতিশোধ আর বাজি ধরার জন্য। সে কল্পনায় ডুব দিল। সেদিন কলেজে একটা ফাংশন ছিল, আর সেখানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিশিষ্ট এমপি ফারিদ তাকদিয়ার। তিনি নিজের মতো বানিয়ে মিথ্যা মিথ্যা এলাকা আর কলেজ উন্নয়নের কথা বলছিল। সবাই ওনার কথা শুনে খুশি হলেও লাশ সবার মাঝে একা বড় গলায় বলে, সবই তো বুঝলাম, কিন্তু তা কতটুকু বাস্তবায়ন হবে মাননীয় এমপি সাহেব? আজ থেকে 3 বছর আগে, নির্বাচনের আগে আপনি আমাদেরকে এসব আশা দেখিয়েছিলেন, কিন্তু আজকে 3 বছর পরও তার কোনো বাস্তব রূপ আমি দেখতে পেলাম না। কেন আমরা কোনো বাস্তবায়ন দেখতে পেলাম না বলতে পারেন? খুব তো বলেছিলেন প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মেয়ে শিক্ষা পাবে, আর তার ব্যবস্থা আপনি স্বয়ং নেবেন, কিন্তু কোথায়? আজ পর্যন্ত কোনো একটা মেয়েকে তো দেখলাম না কোনোভাবেই শিক্ষায় সাহায্য করতে। তাহলে আমরা কি করে আপনার কথাটা বিশ্বাস করি বলুন তো? লাজের কথাগুলোতে সবাই জেগে উঠল। একের পর এক চ্যানেলে তার বলা কথাগুলো লাইভ দেখানো হচ্ছে। এমপি সাহেবকে তাদের লোকজন কলেজের অফিস রুমে নিয়ে গেল। এমপি সাহেব রাগে কিটমিট করে প্রিন্সিপাল স্যারকে বলল, আপনার কলেজের মেয়ে আমাকে এতগুলো মানুষের সামনে, প্রেসের লোকের সামনে অপমান করলো, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন? সরি স্যার, আমি বুঝতে পারিনি ও এমন কিছু করবে। ভুল যেহেতু করেছে, শাস্তি তো ওকে পেতেই হবে। মানে? আপনাকে এত মানে বুঝতে হবে না। আপনি শুধু মেয়েটাকে এই কলেজ থেকে টিসি দিয়ে বের করেন, বাকিটুকু আমার লোকে দেখে নেবে। কিন্তু আপনাকে যা করতে বলেছি তাই করেন।
এমপি সাহেবের কথা মতো বিকাল গড়িয়ে সন্ধ্যায় লাশকে কলেজে ডাকলো প্রিন্সিপাল। একটা পেপার লাজের সামনে ধরে বলে, তুমি আর কালকে থেকে এই কলেজে আসবে না। এই নাও তোমার সব কাগজ। কিন্তু স্যার কেন? আমার অপরাধটা কি? আমি তোমাকে এত কিছু বলতে পারবো না। তুমি আজকে যা করেছো তার ফল এটা হওয়ার যোগ্য। তার মানে আমার অপরাধ হলো আমি কেন সবার সামনে সত্য কথাগুলো বললাম, তাই তো? আমি তোমাকে একবার বলেছি না, এত কিছু আমি বলতে পারবো না। যাও আমার এখান থেকে। আমি তো যাচ্ছি ঠিক আছে, কিন্তু শেষবারের মতো যাচ্ছি না। এর শেষ আমি দেখেই ছাড়বো। লাশ নিজের কাগজগুলো নিয়ে অফিস থেকে বেরিয়ে আসলো। একটা রিকশায় করে বাড়ি ফিরছিল, তখনই কতগুলো লোক ওর রিকশার সামনে এসে দাঁড়ায়। লোকগুলোকে দেখে রিকশাওয়ালা ভয় পেয়ে পালায়। রাস্তায় কোনো মানুষ নেই। লাজের কিছুটা ভয় হলেও মনের মাঝেও সাহস আনলো। নিজের ব্যাগটা শক্ত করে ধরে রিকশা থেকে দৌড় দিতে নিবে, তার আগেই আরো কতজন লোক তার সামনে এসে দাঁড়ালো। লাশ পিছিয়ে পিছিয়ে আবার রিকশার সামনে চলে আসলো। লোকগুলো তাকে ঘিরে আসছে। লাশ নিজের ব্যাগ থেকে ছাতা বের করে সামনের লোকটাকে কোনো মতে বাড়ি মেরে দৌড় দেয়। পিছন পিছন আসতে থাকে লোকগুলো। অচেনা গলির ভিতর দিয়ে দৌড়াতে দৌড়াতে নদীর পাশে এসে থামলো লাশ। আর কোনো পথ নেই সামনে এগোনোর। পিছনে তাকিয়ে দেখে লোকগুলো কেমন বাঁকা হাসি দিচ্ছে। একজন বলল, খুব বড় বড় কথা বের হচ্ছিল আজকে সকালে মুখ থেকে। এখন দেখবো শরীরে কত তেজ আছে। এই বলেই তাকে টেনে নিয়ে যেতে লাগলো। আপ্রাণ চেষ্টা করেও কিছু করতে পারছে না লাশ। হঠাৎ করে কেউ একজন তাদের সামনে এসে দাঁড়ালো। লাশ লোকটিকে দেখে বলল, প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচান। ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। প্লিজ আমাকে বাঁচান। লোকটিকে দেখে গুন্ডারা একটু ভয় পেয়ে গেল। লোকটি ইচ্ছে মতো মারলো গুন্ডাগুলোকে। তারপর লাশকে তার গাড়ি পর্যন্ত নিয়ে গেল। লাশ ধন্যবাদ জানিয়ে চলে যেতে নিলে লোকটি পিছন থেকে ডাক দিয়ে বলল, ও হ্যালো, আপনার আবার বিপদে পড়ার ইচ্ছে আছে নাকি? যদি না থাকে তাহলে গাড়িতে এসে বসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। লাশ লোকটির কথা শুনে থেমে গেল। সে ভেবে দেখলো, সত্যি আরেকবার ওই গুন্ডগুলো হামলা করবে না, তা কি করে শিওর হতে পারে। তাই সে চুপচাপ আবার গাড়ির কাছে চলে গেল। লোকটি গাড়ির দরজা খুলে দিলে লাশ গাড়িতে উঠে বসে। লোকটি গাড়ি চালাতে চালাতে বলে, তোমার নামটাই জানা হলো না, যদি কিছু মনে না করো নামটা জানতে পারি? লাজ। ও নাইস নেম। আমার নাম ফারাজ। লন্ডন থেকে আজকেই বাংলাদেশে ফিরলাম, আর ফিরেই দেশের যে অবস্থা দেখলাম তাতে মেজাজটাই গরম হয়ে গেল। এখানেই দাঁড়ান। লাজের কথা শুনে ফারাজ কষিয়ে ব্রেক করলো। লাজের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? আমার বাড়ি চলে এসেছে। লাজ নেমে সোজা চলে যাচ্ছিল, পিছন থেকে ফারাজ ডাক দিয়ে বলল, এই যে ম্যাডাম, একটা থ্যাঙ্কস তো দিতে পারেন। লাশ পিছন ফিরে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ঢুকলো। ভিতরে ঢুকতেই বাবা মার 100 প্রশ্ন। এত দেরি কেন হলো, প্রিন্সিপাল এত আর্জেন্টভাবে কেন ডেকেছে, এসব আরও অনেক প্রশ্ন। কিন্তু কোনো উত্তর না দিয়ে সোজা রুমে গিয়ে দরজা লক করে দিল। ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে টেবিলের উপর সেট করে লাইভে চলে গেল। হ্যাঁ, দেশবাসী আশা করি ভালো আছেন আপনারা। আমি ভালো নেই। আজকে সকালের পর থেকে হয়তো আমাকে এখন মোটামুটি সবাই চিনে গেছেন। তার কারণ একটা, এমপিকে কিছু চরম সত্য কথা জিজ্ঞাসা করেছিলাম বলে। সেটাই আমার অপরাধ হয়েছে। সত্যি বলি, মুখ খুললেই সহ্য করতে হয় নানাভাবে অত্যাচার, যেমন আজকে আমাকে সহ্য করতে হচ্ছে। আমাকে আমার প্রিন্সিপাল কলেজ থেকে বের করে দিয়েছে শুধুমাত্র আমার এই কয়েকটা প্রশ্নের জন্য। আমাকে এমপির লোক দিয়ে অপহরণ করার চেষ্টা করেছে এই প্রশ্নগুলোর জন্য। কেন? আমাদের কি এতটুকু অধিকার দেয়নি আমাদের সরকার? আজকে আমাদের যেমন কলেজ থেকে বের করে দেওয়া হলো আর অপহরণ করার চেষ্টা করা হলো, কে বলতে পারে তেমন আপনাদের সাথেও হবে না? তাই বলছি, সময় থাকতে সবাই সতর্ক হন আর সঠিক লোক যাচাই করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিতেই সে অবাক হয়ে গেল। তার ছোট্ট আইডি থেকে লাইভ এত শেয়ার হবে সে কখনো ভাবতেই পারেনি। প্রতিটা পেজ, গ্রুপ আর বিভিন্ন মানুষের প্রোফাইলে তার লাইভ শেয়ার হয়েছে। দরজা নক করার শব্দ পেয়ে দরজা খুলতেই তার মা অস্থির হয়ে বলল, তোকে কতগুলো লোক খুঁজতে এসেছে, কিন্তু মা, কারা এসেছে? গেলেই দেখতে পারবি। বলেই তার মা চলে গেল। লাশ বুঝতে পারলো তার মাও সব কিছু জেনে গেছে। সে বিছানা থেকে ওড়নাটা নিয়ে বাইরে যেতেই একসাথে অনেকগুলো প্রেসের লোক তার সামনে ক্যামেরা আর মাইক ধরে নানা প্রশ্ন করতে লাগলো। ম্যাম,
আপনার লাইভে বলা কথাগুলো কি সত্যি? আপনাকে কি ওনারা সত্যিই অপহরণ করার চেষ্টা করেছে? আপনি তাদের হাত থেকে বাঁচলেন কি করে? লাশ হতভম্ব হয়ে গেল। একসাথে এতগুলো প্রশ্ন করায় সে একটু শান্ত হয়ে উত্তর দিল, আপনারা জানতে চেয়েছিলেন না আমার সাথে কি ঘটে যাওয়ায় ঘটনাগুলো কতটুকু সত্য? দেখুন, ওনার আমার হাত এতটা জোরেই চেপে ধরেছিল যে একদম দাগ হয়ে গেছে। আর একটু অপেক্ষা করুন। লাশ নিজের ট্রান্সফার সার্টিফিকেটগুলো এনে প্রেসের লোকদের সামনে ধরলো। সাথে সাথে কয়েক ক্যামেরা থেকে ছবি তুলে ফেললো আর ভিডিও করে ফেললো। তার মধ্যে আরেকজন বলল, আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আপনাকে ওদের হাত থেকে বাঁচালো কে? সে আমার জন্য এক ফেরেশতা হয়ে এসেছিল। জানি না কে এসেছিল, কিন্তু নামটা জানা হয়েছিল। আর আমি আপনাদের সামনে নাম বা পরিচয় বলবো না, কারণ আমি চাই না আপনারা তাকেও জ্বালাতন করেন। ধন্যবাদ। তাকদিয়ার ম্যানশনে দাঁড়িয়ে নিজের গুন্ডাদের ইচ্ছে মতো ঝাড়ছেন ফারিক তাকদিয়ার। একটা মেয়েকে মাত্র তুলে আনতে পাঠিয়েছিলাম, তাও পারলি না তোরা। তোদের দ্বারা কিচ্ছু হবে না। আমরা কি করব স্যার? কোথা থেকে ছোট সাহেব চলে এলেন আমরা বুঝতেই পারলাম না। হোয়াট? ফারাস? বাবা, আমি আমি ওদের থেকে ওই মেয়েটাকে বাঁচিয়েছিলাম তোমার ওই গুন্ডাদের হাত থেকে। একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে ওরা। পেছন থেকে ফারাস কথাগুলো বলে গুন্ডাটার সামনে গেল। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে গুন্ডাটার দিকে। তার বাবার ইশারা পেয়ে গুন্ডাটা চলে গেল। ফারিক তাকদিয়ার বললেন, দেখ বাবা, তুই কিছু জানিস না, তাই তুই এসবে ঢুকিস না। ওরা যা করবে সব আমার কথা মতোই করবে, তুই ওদের বাধা দিস না। কিন্তু বাবা, মিস্টার ফারিদ তাকদিয়ার, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। ফারাজ কিছু বলতে যাবে তার আগেই পুলিশ অফিসার তাদের সামনে এসে এসব কথা বলে। ফারাজ জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? উপর থেকে নোটিশ এসেছে, কালকের ঘটনাটা প্রায় সবাই জেনে গেছে। আর অপহরণের চেষ্টা করায় আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাই আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। তোমার সাহস কি করে হয় আমাকে থানায় নিয়ে যাবার? আইনের হাত অনেক লম্বা, আর আপনি যা করেছেন তার জন্য আপনাকে যেতেই হবে, নয়তো কোমরে দড়ি দিয়ে নিয়ে যেতে বাধ্য হব। এমপি সাহেব বুঝতে পারলেন এখন কিছু করলে জল উল্টোভাবে গড়াতে পারে, তাই উনি কিছু বললেন না। চুপচাপ পুলিশ অফিসারের সাথে যেতে লাগলেন। ফারাজ আটকাতে চাইলেও পারল না। বাড়ির বাইরে আসতেই মিডিয়া আর প্রেসের লোক তাদের দিকে নানা ধরনের প্রশ্ন তুলে ধরে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা গাড়িতে গিয়ে উঠে বসেন এমপি সাহেব। দুদিন হয়ে গেল। এই দুদিনে অনেক কিছুই হয়ে গেছে। লাশকে তার কলেজে আবার ফিরিয়ে নেওয়া হলো। এমপি সাহেবও জেল থেকে ফিরে আসলো, কিন্তু তার সম্মান একদম মাটিতে ধুলোয় মিশে গেল। লাশকে উনি কিছুতেই ছাড়বেন না। ওর একটা না একটা ব্যবস্থা উনি ঠিকই করবেন ভাবছেন, কিন্তু কি করবেন তা ভেবে পাচ্ছেন না। নিজের রুম পায়চারি করে যাচ্ছেন। হঠাৎ করে রুমে কারো আগমন ঘটল। তাকিয়ে দেখলো নিজের ছেলে ফারাজ। তার সামনে গিয়ে বলল, বাবা, আমি কলেজে যাচ্ছি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে লন্ডন থেকে কেন এই বাংলাদেশে নিয়ে আসলে? তুই ছাড়া আমার আর কে আছে বল? শুধুমাত্র তুইই আছিস। তোকে এত দূরে কি করে রাখবো বল? তাই নিয়ে এসেছি। কেন, কোনো সমস্যা? না বাবা। ফারাজ বুঝতে পারলো তার বাবার মনের অবস্থা এখন কেমন যাচ্ছে। তাই সে সব কিছু নীরবে মেনে নিল। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। কানে এয়ারপোর্টের সাহায্যে তার বাংলাদেশের বন্ধুদের সাথে কথা বলছে। তো আসছিস তো কলেজে? দেখ, আমি কিন্তু কিছু চিনি না, তোদেরকেই কিন্তু আমাকে কলেজের ভেতরে নিয়ে যেতে হবে। আচ্ছা, রাখলাম, বাই। ফারাজ কলেজের ভিতরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বন্ধুদের কোনো খবরই নেই। রাগে পাশে থাকা ফুলের টবে লাথি মারতেই কোনো এক মেয়ের কপালে গিয়ে লাগলো ভাঙা টবের টুকরো। মেয়েটা কপালে হাত দিয়ে চারপাশ দেখতে লাগলো। দুজনের চোখ দুজনের দিকে পড়তেই ওরা চিনতে পারলো। ফারাজ দৌড়ে গিয়ে বলল, আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। লাশ চলে যেতে নিলে ফারাজ তার পাশে হেঁটে বলে, একটা সাহায্য করতে পারবে? আসলে আমি কলেজে নতুন, কিছু চিনি না। তুমি আমাকে চতুর্থ বর্ষের ক্লাসটা দেখিয়ে দিতে পারবে? চলুন আমার সাথে। লাজ আর কোনো কথা না বলে চুপচাপ ক্লাসরুমের দিকে নিয়ে গেল। একটা বার তাকালো না ফারাজের দিকে। অন্যদিকে বাকি সব মেয়েরা ফারাজকে দেখে চোখ সরাচ্ছে না। ক্লাসরুমে দিয়ে লাশ চলে যাওয়ার পর ফারাজের বন্ধু তাফসিন এসে বলল, তুই এই মেয়ের সাথে? হুম। তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। ও না থাকলে আজকে হয়তো এখানে দাঁড়িয়ে থাকতে হতো। তুই কি চিনিস ওকে? কি করেছিল সে জানিস? ও কোন মহাত্মা গান্ধী যে আমাকে চিনতে হবে? আর কি এমন করেছে যে ওকে চিনতে হবে? তোর বাবাকে জেলে নিয়েছে, তোর বাবার মান সম্মান সব ধুলো মিশিয়ে দিয়েছে। তাফসিনের কথা শুনে ফারাজের চোখ লাল হয়ে গেল।
রাগে তার মাথা ফেটে যাচ্ছিল। তার মানে এই মেয়েই সেই অসভ্যটা? ফারাজ চুপ হয়ে গেল। তাফসিন বলল, তুই কি সত্যি সত্যি ওকে চিনতি না? চিনলে কিভাবে ছেড়ে দিতাম? তুই ওর কিছু করতে পারবি না। ওকে এখন সবাই চিনে আর যথেষ্ট সম্মানও করে। ওর সম্মান আর তেজ আমি যদি শেষ না করেছি তাহলে আমার নামও ফারাজ তাকদিয়া না। তুই কি চ্যালেঞ্জ নিচ্ছিস? তুই কি চ্যালেঞ্জ দিচ্ছিস? ওকে দিলাম, কিন্তু এত ইজি না। ওকে আগে তোর প্রেমে ফেলতে হবে, তারপরে এক রাত ভোগ করতে হবে। হোয়াট? এত অবাক হওয়ার কি হলো? নাকি ভয় পাচ্ছিস এটা ভেবে যে আবার কোনো সম্মানহানি হবে তোদের? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কলিং বিলের শব্দে কল্পনা থেকে বাস্তবে ফিরল লাশ। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে এসে দরজা খুলল। দরজা খুলে দেখলো তার সবচেয়ে কাছের বান্ধবী আয়রা। নিজেকে সামলে রাখতে না পেরে জড়িয়ে ধরল লাশ। আয়রার বুঝতে বাকি রইল না ঠিক কি হয়েছে। আয়রা বলল, চল রুমে চল। রুমে এসে আয়রা বলল, তোকে আমি আগেই বলেছিলাম এই এমপির ছেলের কোনো না কোনো মতলব ঠিকই আছে। তা না হলে নিজের বাবার বিরুদ্ধে গিয়ে তোকে সবার সামনে দিয়ে নিয়ে যেত না। এটা ওর প্ল্যান ছিল আমার বিশ্বাস জিতার, আর আমিও বোকার মতো বিশ্বাস করে ফেলি ওকে। দেখ, কান্না করে কিছু হবে না, তুই এসব ভুলে যা, নতুন করে সব ভাব। লাশ নিজের চোখের পানি মুছে আয়রার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোকে যা আনতে বলেছিলাম ওগুলো এনেছিস? হ্যাঁ এনেছি, কিন্তু তুই এগুলো দিয়ে কি করবি? তোকে সব বলবো, আগে তুই আমাকে দে। আয়রা ব্যাগ থেকে একটা খাম বের করে দিল। লাশ খামটা হাতে নিয়ে ফারাজের নাম্বারে কল দিল। 3বার কেটে যাওয়ার পর চতুর্থবার কল রিসিভ করে ধমকের সুরে বলল, সমস্যা কি তোমার? কেটে দেওয়ার পর আবার কেন বারবার কল করছো? কাল একবার শেষবারের মতো দেখা করবে প্লিজ। আর কখনো তোমাকে বলবো না দেখা করতে, কল দিব না, মেসেজও করব না। কাল শুধু একবার দেখা করো বিকালে প্লিজ। না, আমি আসতে পারবো না। তাহলে আমিও আমার সুইসাইড নোটে তোমার নাম আর তোমার বাবার নাম লিখে যাব। তাতে ঠিক কি হবে তুমি ভালোই বুঝতে পারছো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, শুধু একবার দেখা করতে বলছি। ওকে, কিন্তু মাত্র 10 মিনিটের জন্য, সকাল 10টায়। লাশকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। লাশ নিজের চোখের পানি মুছে একটা শয়তানি হাসি দিল। আয়রা তার সামনে জিজ্ঞেস করে, তোর মাথায় কি চলছে আমাকেও একটু বলবি? কি ভেবেছো এত সহজে আমি হার মেনে নিব? কখনোই না। তাহলে শোন কি হতে যাচ্ছে। আয়রাকে লাশ তার সম্পূর্ণ প্ল্যান খুলে বলল। আয়রা অবাক হয়ে বলল, তুই তুই এসব করবি? এসব কি? ওকে আর ওর বাপকে শায়েস্তা করতে আমার যা যা করতে হয় আমি করব। লাল বেনারসি পরে নববধূর সাজে কাজী অফিসের সামনে বসে আছে লাশ। ফারাজকে এখানেই ডেকেছে, কিন্তু কাজী অফিসের কথা বলেনি, বলেছে কাজী অফিসের সামনের কফি শপের কথা। আয়রা তার পাশে এসে বলল, লাজ, আরেকবার ভেবে দেখ, তুই যা করছিস তা ঠিক হবে কি? আমার সব ভাবা শেষ, এখন আর আমি পিছু পা হব না। কিন্তু তোর বাবা মাকে কি জবাব দিবি? কি বলবি তুই ওনাদের? তা আমি নিজেও জানি, কিন্তু আমার বিশ্বাস ওরা ঠিকই সবটা বুঝতে পারবে। এখন তুই জান, এত ফারাজ এসে তোকে দেখে ফেলবে। তারপর যখন সব কিছু জানতে পারবি তখন তোরও কোনো না কোনো ক্ষতি করতে চাইবে। আর আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই যা, আমি সময় হলে তোকে কল করব। আয়রা লাশকে জড়িয়ে ধরে চলে গেল। কিছুক্ষণ পর একটা লাল প্রাইভেট কার এসে তার সামনে দাঁড়ালো। লাশ বুঝতে পারলো ফারাজ এসে গেছে, তাই সে মুখে হাসি ফুটিয়ে গাড়ির কাছে গেল। ফারাজ বেশ অবাক হলো লাশকে এমন সাজে দেখে। সে চোখ থেকে গ্লাস খুলতে খুলতে জিজ্ঞেস করলো, এমনভাবে সেজে আছো কেন? আজকে তোমার বিয়ে নাকি? বাহ, তাহলে তোমার পাপের ফল অন্যজনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। ওয়েট ওয়েট, এত সহজে কী করে পেয়ে গেলে তাকে? কোথায় সে? আমিও দেখি তাকে। আমার সামনেই দাঁড়িয়ে আছে। হোয়াট? কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। আজ এই কাজী অফিসে তোমার সাথে আমার বিয়ে হবে। প্রেমের শোকে পাগল তো হয়ে যাওনি? আমি তোমাকে বিয়ে করব? হাউ ফানি। ফারাজ কথাটা বলে হেসে দিল। লাশ খাম বের করে কতগুলো ছবি ফারাজের সামনে তুলে ধরে বলল, পাগল তো তুমি হবে যখন এই ছবিগুলো আমি ফাঁস করে দিব। ছবিগুলো দেখে ফারাজের কপালে ঘাম জমতে লাগলো। ছবিগুলো হলো ফারাজ আর লাজের। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ফারাজের খালি গা
নিচেরটুকু বিছানার চাদর দেওয়া, লাজের বুক থেকে চাদর দেওয়া, আবার কতগুলোতে লাজ মুচকি হাসি দিচ্ছে, কিন্তু এগুলো লাজের ছবি তা বোঝা যাচ্ছে না, কারণ ছবিগুলোতে মেয়েটার মুখ ভাসেনি। ফারাজকে বাকরুদ্ধ দেখে লাজ বলে, এই ছবিগুলো তোমার আর আমার সেটা আমরা জানি, কিন্তু পাবলিক তো জানে না, তাই না? আর এখানে শুধু তোমার মুখ এসেছে, সামনে তোমার বাবার নির্বাচন। এখন যদি এই ছবিগুলো ভাইরাল হয় আর আমিও তোমার কুকর্ম নিয়ে লাইভে যাই, তাহলে তোমার বাবার কি অবস্থা হবে আর তোমার স্ট্যাটাসের কি হবে? আর আমি বলতে পারবো না। তুমি কি আমাকে... আমি আপনাকে ব্ল্যাকমেল করছি। আর এখন তোমার কাছে মাত্র দুটো পথ খোলা আছে। এক, আমাকে এখন বিয়ে করতে হবে। দুই, নয়তো তোমার সামনে আসতে যাওয়া কঠিন ঝড় সামলাতে হবে। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করব না। ওকে, তাহলে আজকেই ঝড়ের জন্য অপেক্ষা করো আর দেখো আমি তোমার কি হাল করি। লাজ কথাটা দাঁতে দাঁত চেপে বলে পিছন ঘুরে ফেলল। তখনই পিছন থেকে ফারাজ বলল, চলো। লাজ পিছন ঘুরে বলল, কোথায়? কাজী অফিসের ভেতরে। বাহ, তাহলে একটু সুবুদ্ধি সম্পন্ন হলো। লাজ কথাটা বলে শয়তানি হাসি দিল। ফারাজ রাগে কটমট করতে করতে ভিতরে চলে গেল। বিয়ে শেষ করে বাইরে আসতেই প্রেসের লোকেরা ওদের ঘিরে ফেলল। এটা লাজের প্ল্যান ছিল। আয়রাকে আগেই বলে রেখেছিল ওরা কাজী অফিসের ভিতরে যাওয়ার সাথে সাথে যেন প্রেসের লোকদের ডেকে নেওয়া হয়। প্রেসের লোকেরা এক এক করে প্রশ্ন করতে লাগলো। এভাবে হুটহাট করে বিয়ে করে নেবার কারণ কি? দুজনের পরিবার কি মেনে নেবে? ফারিদ তাকদিয়ার কি এত কিছু হয়ে যাওয়ার পরও আপনাদের এই বিয়ে মেনে নেবে? আপনারা দুজন কি রিলেশনে ছিলেন? এমন অনেক কথাই কিন্তু আমাদের কানে এসেছিল। প্রেসের লোকদের দেখে ফারাজ হতভম্ব হয়ে গেল। সে চেয়েছিল বিয়েটা গোপন রাখতে, কিন্তু পারল না। লাজের দিকে তাকাতেই লাজ একটা শয়তানি হাসি দিল। ফারাজ ভালো করেই বুঝতে পারলো এটা ঠিক কার কাজ। লাজ প্রেসের লোকদের উত্তর দিল, আসলে আমাদের সম্পর্ক অনেক দিনের, আমাদের সম্পর্ক গোপন ছিল। আর এই হঠাৎ বিয়ের কারণ কোনো কিছু না। কাল রাতে ফারাজ বিয়ের প্রপোজাল দিল আর আমি রাজি হয়ে গেলাম। আর আশা করি শ্বশুরমশাই আমাকে খুব ভালোভাবে মেনে নেবেন। এত কিছুর পরও কি মেনে নিবে বলে আপনার মনে হয়? আর এখন আপনি কি তাকদিয়ার ম্যানশনে যাবেন? বিয়ের পর প্রতিটা মেয়েই সংসার সাজায়, আমিও আমার স্বামী আর শ্বশুরকে নিয়ে সংসার সাজাবো, হোক বা সে খেলাঘর। কথাটা বলেই লাজ ফারাজের হাতটা শক্ত করে জড়িয়ে ধরলো আর ফারাজের দিকে তাকিয়ে চোখ মারলো। প্রেসের লোকেরা জানতে চেয়েছিল এই খেলাঘর জিনিসটা কি, কিন্তু লাজ আর কোনো উত্তর না দিয়ে ওদের অপেক্ষা করে ফারাজের সাথে চলে গেল। তাকদিয়ার ম্যানশনের ভিতরে ঢোকার আগেই ফারিদ তাকদিয়ার তাদের সামনে এসে দাঁড়ালো। লাজ বলল, এ কি শ্বশুরমশাই, আপনি খালি হাতে কেন? ছেলের বউকে বরণ করে ঘরে তুলবেন না? চোপ, একদম চোপ। কিসের ছেলের বউ? আমি এই বিয়ে মানি না। আপনি এই বিয়ে না মানলেও কিচ্ছু আসে যায় না, আমরা আইনগত জামাই বউ। আর সেটা আপনি যত তাড়াতাড়ি মেনে নিতে পারেন ততই ভালো, তাই না ফারাজ? লাজ কথাটা শেষ করে ফারাজের দিকে তাকালে ফারাজ রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে তার বাবার কাছে গিয়ে বলে, দেখো বাবা, এই মেয়ে চালাকি করে বিয়ে করেছে, আমি বিয়ে করতে চাইনি। তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাইনি। তোর ওই প্ল্যানের জন্য আমাকে ওই দিন আরো অসম্মানিত হতে হলো, আর আজকে তুই এই মেয়েকে বাড়ির বউ বানিয়ে এনেছিস। বাবা, আমার কথাটা তো শোনো। এসব কথাবার্তা পরেও করতে পারবেন। শ্বশুরমশাই, আমি অনেক ক্লান্ত, বরণ করে ঘরে তুলুন, ফ্রেশ হব আমি। কিসের বরণ? বেরিয়ে যাও এই বাড়ি থেকে, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আচ্ছা, তারপর ঘরে বসে বড় বড় করে ব্রেকিং নিউজ দেখবেন যে নিজের পুত্রবধূকে বরণ না করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল এমপি ফারিদ তাকদিয়ার। কি তখন সহ্য হবে তো? তাই বলছি, বাড়াবাড়ি না করে আগে বরণ শেষ করুন। ফারিদ তাকদিয়ার ঘাবড়ে গেল। লাশ ঠিক মতোই জানে এই বাপ ছেলেকে কোন দিক দিয়ে আঘাত করলে গায়ে লাগবে, তাই সে সেটাই করে। ফারিদ তাকদিয়ার নিজেই বরণ করলো লাশকে। তখন লাজের কি একটা অনুভূতি হচ্ছিল সে নিজেও জানে না। রাতে ফারাজের রুমে খাটের সবটা জুড়ে শাড়ি মিলিয়ে বসে আছে লাশ। ফারাজ দরজা খুলে রুমে ঢুকেই রাগে কটমট করে বলতে লাগলো, তুমি এখানে কি করছো? খাটের মাঝে ভেবে মশারি মিলিয়ে বসে আছো কেন? এটা এখন থেকে আমারও রুম, আর এটা শাড়ি, মশারি না। তো তুমি এখানে কি করছো? বাসর করতে এসেছো তাই না? দাঁড়া, বাসরের মজা বোঝাচ্ছি।
ফারাজ নিজের শার্ট ফ্লোরে ফেলে দিয়ে খাটে আসতেই লাশ ফারাজের চোখে স্যানিটাইজার দিয়ে দেয়। ফারাজ চিৎকার করে উঠে। আহ, তুমি এটা কি করলে? আমার চোখ জ্বালা করছে। এটা তো জ্বালার শুরু, আর কত জ্বালা ভোগ করতে হবে তার হিসেব নেই। কিন্তু হ্যাঁ, ভয় পাবেন না, এতে পানি দেওয়া আছে, স্যানিটাইজারের পরিমাণ খুব কম। বলেই লাশ ফারাজকে ধরে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। চেয়ারের নিচে থাকা দড়ি দিয়ে ফারাজকে বেঁধে দিল। লাশ আগের থেকেই দড়ির ব্যবস্থা করে রেখেছিল। ফারাজ বলল, কি করছো কি তুমি? ছাড়ো আমাকে, নয়তো খুব খারাপ হবে। যা হবে তা দেখা যাবে। খুব ইচ্ছে হচ্ছিল না বাসর করার, এখন এই চেয়ারের সাথে বাসর করো। হুম। তোমার প্রতি তুই পার্টির রাতের পর থেকে ইচ্ছে চলে গিয়েছিল। আমি যাকে একবার কাছে চাই তাকে সেকেন্ড টাইম কাছেও আনি না। ফারাজের কথা শুনে লাশ অট্ট হাসি দিয়ে উঠল। তারপর অনেক কষ্ট করে হাসি থামিয়ে বলল, তোমার কি মনে হয় ওই দিন তুমি আমাকে ভোগ করতে পেরেছিলে? পেয়েছিলাম বলেই তো ছবিগুলো উঠলো। বোকা, একটা বারও মাথায় আসলো না? রুমে যদি আমি আর তুমিই থাকতাম, তাহলে তৃতীয় ব্যক্তিটা কে যে ছবি তুলেছে, আর তাকে কেই বা রুমে এনেছে? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার মনে হয় তোমাকে এখন সবটা বলে দেওয়া উচিত। তাহলে শোনো। লাশ রেডি হচ্ছে। আজকে একটা পার্টি আছে, আর তাকে ইনভাইট করেছে তার বয়ফ্রেন্ড ফারাজ তাকদিয়ার। আয়রা লাজের সামনে দাঁড়িয়ে বলল, আমি কিন্তু আগেও বলেছি আর এখনও তোকে বলছি, এই ফরাজকে আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। তো সমস্যাটা কি বলবি আমায়? তুই দেখিসনি ওই দিন সবার সামনে ওর বাবার ভুল কাজের জন্য প্রতিবাদ করেছে? তার বাবাও ছিল প্রেসের সামনে। এটাই তো সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার। এমনও হতে পারে তোর বিশ্বাস পাওয়ার জন্যও এমন করছে। পরবর্তীতে তোর বড় কোনো ক্ষতি করার পরিকল্পনা আছে। তুই সব সময় আজে বাজে বলিস না তো। আমি ওকে বিশ্বাস অনেক আগে থেকেই করি। তেমন কিছু পরিকল্পনা করলে অনেক আগেই করে ফেলতো। কম সময় কাটিয়েছি ওর সাথে। হয়তো তেমন সুযোগ পাইনি। আর পাবেও না। এখন এসব কথা রেখে চল, দেরি হয়ে যাচ্ছে। ফারাজের দেওয়া অ্যাড্রেসে এসে পৌঁছালো আয়রা আর লাশ। পার্টিতে ঢুকে দেখতে পেল বেশ কতগুলো প্রিয় মুখ। সবাই যে যার মতো এনজয় করছে। কেউ ড্রিঙ্ক করছে, কেউ বা ডান্স করছে। লাশকে দেখতে পেয়ে ফারাজ এসে টান দিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ ডান্স করার পর একটা ফোন আসায় লাশ সাইডে চলে আসে। কল শেষ করে ফেরার সময় ফারাজের কিছু কথা ওর কানে এসে বাজে। আজকেই হবে আমার আর লাজের সেই মধুর মিলন, যেখানে আমরা দুজন মেতে উঠবো স্বর্গ সুখে। ফারাজ একটা গ্লাসে কি যেন একটা মিশালো, তারপর লাশকে খুঁজতে লাগলো। লাজও নিজের চোখ সরিয়ে নিল। ফারাজ এসে লাশকে বলল, ড্রিঙ্ক? আব কোনো কথা শুনবো না, আজকে তোমাকে খেতেই হবে। আরেকটা কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে অনেক ভালোবাসতে চাই। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তুমি হঠাৎ করে এসব কেন বলছো? ভয় হচ্ছে তাই বলছি। হঠাৎ করে এমন ভয় কেন হলো? আর তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে যাব? আমি জানি না, কিন্তু প্লিজ তোমাকে হারানোর ভয়টা আমাকে দিন দিন শেষ করে দিচ্ছে। কিছু একটা উপায় বের করো যাতে এই ভয় শেষ হয়। কি উপায় বের করবে বলো? তুমি আমার হয়ে যাও প্লিজ। শুধুমাত্র একবার কাছে আসো, তারপর বিয়ের আগে কখনো বলবো না। ফারাজের বলা কথাগুলো যেন লাজের কানে বারবার বাজছিল। ইচ্ছে করছিল কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু না, সে নিজেকে কন্ট্রোল করে নিল। সে আয়রার কথাগুলো ভেবে ভয় পেল। তাহলে কি সত্যি কোনো পরিকল্পনা আছে তার মনে? সে শিওর হওয়ার জন্য আজকে কোনো না কোনো উপায় বের করবেই। সে ইচ্ছে করে নিজের হাতের ব্রেসলেটটা খুলে নিচে ফেলে দিল। সেটা ফারাজ তুলতে নিলেই লাজ গ্লাস দুটা উল্টা পাল্টা করে দেয়। ফারাজের গ্লাস চলে আসে লাজের কাছে। লাজের গ্লাস চলে যায় ফারাজের কাছে। ফারাজ ব্রেসলেট তুলে দিতেই লাজ হাতে গ্লাস নিয়ে বলে, ড্রিঙ্কস? ইয়া, শিওর। ড্রিঙ্ক শেষ করে লাস একটু মাতাল মাতাল ভাবের অভিনয় করলো। ফারাজ লাসকে একটা রুমে নিয়ে যেতে লাগলো। লাস যাবার আগে আয়রাকে চোখ দিয়ে ইশারা করলো তাদের পিছু পিছু আসতে। রুমের ভিতরে ঢুকে দরজা লক করে লাসকে বেডে ফেলে দিল। লাজের শরীর থেকে ওড়না সরিয়ে নিজের শার্টের বোতাম খুলে নিচে ফেলতেই মাথা ঘুরিয়ে ধপ করে বিছানায় পড়ে যায় ফারাজ। লাস আস্তে করে চোখ খুলে দেখে ফারাজ বেহুশ হয়ে গেছে। তাই সে উঠে দরজা খুলে দেয়। সাথে সাথে আয়রা ভিতরে ঢুকে বলে,
তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? ও তোকে কিছু... আরে না, আমি একদম ঠিক আছি। নিজের শার্ট খুলেই বেহুশ হয়ে গেছে, মনে হচ্ছে ড্রিঙ্কসে ঘুমের কিছু ছিল। আমি বলেছিলাম না, ওর মনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। বের হলো তো ওর পরিকল্পনা। ও এগুলো আমাকে জিজ্ঞেস করেই করতেই চেয়েছিল। আমার মনে হয় না আমাকে এটা ছোট করার জন্য করেছে। তুই এখন ওকে বিশ্বাস করছিস? ভালোবাসি ওকে, বিশ্বাস না করে ভালোবাসবো কি করে বল? এখন এক কাজ কর, আমাদের কতগুলো ছবি তুল। ছবি তুলে কি হবে? তোকে যা করতে বলেছি তাই কর, পরে আমি সবটা বলবো। লাশ বিছানার চাদর নিজের শরীরে ভালো করে পেঁচিয়ে নিজের কাপড়গুলো বুক সমান খুলে নিল, যাতে করে বোঝাতে পারে সে কাপড় ছাড়া। আর ফারাজের উপর বিছানার চাদর দিয়ে প্যান্ট এক টানে খুলে ফেলে। তারপর তাড়াতাড়ি করে আয়রা কতগুলো ছবি তুলে নেয়। লাশ নিজের কাপড় ঠিক করে বলে, এখন তুই চলে যা, আর হ্যাঁ, এসব কেউ যেন জানতে না পারে এখানে কি হয়েছে। তুই কি করবি? যাবি না? না, আমার আরো একটা কাজ বাকি আছে। তুই যা, সাবধানে যাবি। আর আমি আম্মুকে ফোন করে বলে দিব আমি তোর বাসায় আছি। তোকে ফোন করলেও তুইও তাই বলবি, ওকে? আচ্ছা, কিন্তু যা করবি একদম সাবধানে। আসি। আয়রা চলে গেল। লাশ দরজা লাগিয়ে সোফায় এসে বসে পড়লো আর ভাবতে লাগলো, কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই বুঝতে পারছি না। আমি আর এই কনফিউশনের মাঝে থাকবো না। আমাকে কিছু না কিছু করতে হবে। যে প্ল্যানটা করেছি ওইটা দিয়েই দেখতে হবে আমাকে। প্রায় 3 ঘন্টা পর ফারাজের একটু নড়াচড়া শুরু হলো। লাশ তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে ফারাজ এখনো ঘুমিয়ে আছে। তাই সে চুল মুছতে মুছতে বেডের কাছে গেল। তারপর চুলের পানি একটা ফোঁটা দিয়ে দিল ফারাজের কানের ভেতর। ফারাজ কেঁপে ঘুম থেকে উঠে গেল। লাজের দিকে তাকিয়ে দেখে লাশ গোসল করে এসেছে আর সে লজ্জা মাখা হাসি দিচ্ছে। ফারাজ জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে লজ্জা পাচ্ছ কেন? যা করেছো তাতে কি লজ্জা পাওয়া স্বাভাবিক নয়? ও তাই বুঝি। ফারাজ টান দিয়ে লাশকে বেডে শুয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে বলে, তাহলে আমার লাজ বেবির লাজ ভাঙাতে আর একবার করা দরকার। না না, আর না। ফারাজের কথা শুনে ভয়ে লাজের কলিজা শুকিয়ে গিয়েছিল। সে ফারাজকে ধাক্কা দিয়ে বেড থেকে উঠে যায়। ফারাজ বলল, তো আমরা কি এখনই বের হয়ে যাব? ফ্রেশ হয়ে আসো। আমরা এখনই বের হব, আর আমাকে আয়রার বাসায় ড্রপ করে দিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। ফারাজ ওয়াশরুমের দরজার সামনে গিয়ে বলে, আই লাভ ইউ লাজ। আই লাভ ইউ টু। এই ছিল সেদিন পার্টির কাহিনী। তার মানে ওই দিন আমাদের মাঝে কিছু হয়নি? একদমই কিছু হয়নি। তাহলে কালকের প্রেগন্যান্সির কথাগুলো কি ছিল তাহলে? ওইটা তোমার আর তোমার ভালোবাসার পরীক্ষা ছিল। আমি তোমাকে আর আমার ভালোবাসাকে এতটাই বিশ্বাস করতাম যে ওই দিনের পরও তোমাকে বিশ্বাস করেছি। কিন্তু কেমন জানি লাগছিল, আয়রাকে ভুল প্রমাণ করতেই তোমাকে কাল এসব বলেছিলাম। কিন্তু কে জানতো আয়রাকে ভুল প্রমাণ করতে এসে নিজেই ভুল প্রমাণ হয়ে যাব। শেষ কথাটা লাশ একটু নিচু স্বরেই বলল। তাতেই বোঝা গেল লাশ ঠিক কতটা কষ্ট পেয়েছে। ফারাজ রাগে কিটমিট করতে করতে বলল, তার মানে তুমি আমার সাথে প্রতারণা করেছো? কি বললে? আমি তোমার সাথে প্রতারণা করেছি? নিজে আমার সাথে এত বড় একটা প্রতারণা করার পর এই কথা বলতে লজ্জা করে না? যাই হোক, প্রতারণা যখন করেছো তখন তার শাস্তি তো পেতেই হবে। শাস্তি শুরু হলো আজকের এই বিয়ে দিয়ে। কিসের বিয়ে? মানি না আমি এই বিয়ে। আমি কালকেই তোমাকে ডিভোর্স দেবো। মিস্টার ফারাজ তাকদিয়ার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন 6 মাস না হওয়া পর্যন্ত ডিভোর্স দেওয়া যায় না। আর 6 মাস পরেও তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে না, কারণ আমাদের বিয়ের কাগজে এটা উল্লেখ ছিল 10 বছরের ভিতরে আমাদের সম্পর্কে কোনো ডিভোর্স গ্রহণযোগ্য হবে না। হোয়াট? আস্তে আস্তে, এত উত্তেজনা ভালো না। তুমি এতটাই স্ট্রেসে ছিলে যে বিয়ের কাগজে সাইন দিয়েছো ঠিকই, কিন্তু একটা বার নিজের লেখাগুলো পড়ে দেখোনি। একটা বার আমাকে খুলো, আমি তোমার কি হাল করি তা দেখবে পরে। একটা কথা মনে রাখবে, আমি বিয়ের আগেই থানা থেকে এসেছি, আর একটা ডায়েরি করে এসেছি। যদি আমার কিছু হয় বা আমি অপহরণ হই, তাহলে সবার আগে তোমাকে আর তোমার বাবাকে যেন জেলে নেয়। তাই যা করবে একটু ভেবে চিন্তে করো, কেমন? লাশ কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফারাজ নিজেকে সারানোর জন্য নড়াচড়া করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না।
লাস্ট ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো আর লাইট অফ করার আগে বলল, ওহ সরি, তোমাকে তো মোবারক জানাতেই ভুলে গেছি। বরবাদ মোবারক। লাস্ট কথাটা চোখগুলো বড় বড় আর লাল করে বলেছে, তারপর লাইট অফ করে শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা লাজ ঘুম থেকে উঠে দেখে ফারাজ চেয়ারে হেলে ঘুমিয়ে আছে। লাজের বড্ড মায়া লাগে। সে একা একাই বলতে লাগলো, ঘুমিয়ে থাকার অবস্থায় তোমাকে কতটা নিষ্পাপ লাগছে, একটা নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে। কেউ কি করে বুঝতে পারবে তোমার এই নিষ্পাপ মুখের পিছনে একটা কত বড় খারাপ মানুষ লুকিয়ে আছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি তুমি আমাকে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য নাটক করেছো। আমি তোমার আর তোমার বাবার প্রতিটা পাপ কাজে বাধা হয়ে দাঁড়াবো, আর সব কাজের শাস্তি আমি দিব। এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছো, এখন আমার প্রতিবাদ দেখবে। লাজ চোখ গরম করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আয়রাকে একটা কল করলো। আয়রা ফোন ধরেই বলল, তুই ঠিক আছিস তো? তুই কি সারা রাত আমার টেনশনে ঘুমাসনি? বাজে কথা রেখে বল, কি করলো ও তোকে? ও কি করবে আমাকে? আমি তাকে চেয়ারে বেঁধে রেখে দিয়েছি সারা রাত। কি? ও কিছু করতে চায়নি? চোখে স্যানিটাইজার মেরে দিয়েছিলাম, তারপর আর কিছু করতে পারিনি। এখন চেয়ারে হেলে ঘুমাচ্ছে। যা করবি সাবধানে করিস, তোর জন্য অনেক টেনশন হয়। এখন আমার জন্য না, এখন ওদের জন্য টেনশন কর। ওদের কি হাল করব তা চিন্তা কর। আচ্ছা যাই, গিয়ে শ্বশুর মশাইকে একটু টুইস্ট দিয়ে আসি। হুম। লাজ কথা বলা শেষ করে ফারাজকে খুলে দিল। তারপর এক কাপ চা বানিয়ে ফারিদ তাকদিয়ারের রুমে নিয়ে গেল। রুমের বাইরে থেকে ডাকতে ডাকতে রুমের ভিতরে গেল। শ্বশুর মশাই, শ্বশুর মশাই। কি হলোটা কি? এভাবে চিল্লাচ্ছ কেন? আসলে আপনার জন্য চা বানিয়ে এনেছিলাম। আমি সাত সকালে চা খাই না, নিয়ে যাও। খেতে তো আপনাকে হবে, আমি নিজ হাতে বানিয়েছি। দেখেন কত টেস্ট। চায়ের কাপটা ওনার সামনে ধরে নিজের দাঁতগুলো মেলিয়ে দিল। ফারিদ তাকদিয়ার চায়ের কাপটা নিয়ে চুমুক দিতেই থু থু করতে লাগলো। লাশ নিজের মুখ চেপে হাসছে। ফারিদ তাকদিয়ার রেগে বলল, এটা চা বানিয়েছো নাকি লবণের সমুদ্র? আপনি ভাবলেন কি করে আমি আপনার জন্য এই সাত সকালে মিষ্টি করে চা বানিয়ে আনবো? সেটাই তো, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে তুমি আমার জন্য ভালো কিছু করেছো কবে? ধ্যাত, সকালে মুখের স্বাদটাই নষ্ট করে দিলে। এখন তো শুধু মুখের স্বাদ নষ্ট করেছি, আস্তে আস্তে আপনার জীবনের স্বাদটাও নষ্ট করে দিব। লাস্ট কথাটা বলে ফারিদ তাকদিয়ারের একদম সামনে দাঁড়ালো। দুজনেই দুজনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে দুজন দুজনকে চোখের আগুনে পুড়িয়ে ফেলবে। ফারাজের ঘুম ভাঙলো। সে নিজেকে চেয়ারে থাকতে পেয়ে মনে হলো কাল রাতের ঘটনা। মুহূর্তেই রাগে ফাটতে লাগলো সে। এক লাথি দিয়ে চেয়ারকে দূরে সরিয়ে দিল। রাগে লাশকে খুঁজতে লাগলো। সবশেষে যখন কিচেনে লাশকে পেয়ে গেল, তখন লাজের সামনে থাকা খাবারের প্লেটটা নিচে ফেলে দিল। ফারাজ বলল, এ বাড়ির খাবার তোমার পেটে এত সহজে তো আমি যেতে দিব না। তা আমি ভালো করেই জানি। লাশ এই বলে আরেক প্লেট নিতে যাবে, তখনই ওর হাত ধরে ফেলে ফারাজ টানতে টানতে রুমে নিতে লাগলো। হঠাৎ করে সামনে ফারিদ তাকদিয়ার চলে আসলে লাশ উল্টো চাল চলে দেয়। সে ঢং করে বলে, আহ ফারাজ, রাতেই তো হলো, এখন আবার এভাবে টেনে কেন নিয়ে যাচ্ছ? শ্বশুর মশাই সামনেই দাঁড়িয়ে আছেন, একটু তো লজ্জা করো। বলতেই ফারাজ হাত ছেড়ে দেয়। নিজের হাতটা ভালো করে দেখে লাশ বলল, শ্বশুর মশাই এসব কিছু মনে করবেন না, নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাই আর কি একটু। আচ্ছা তো যাই হোক, এখন বলুন রিসেপশন কবে রাখছেন? লাজের এই কথায় ফারাজ আর ফারিদ তাকদিয়ার দুজনেই চমকে উঠে। ফারিদ তাকদিয়ার জিজ্ঞেস করে, কিসের রিসেপশন? আর এই বিয়ের কোনো রিসেপশন করব না। ও আচ্ছা, আমি এই বিষয়ে কিছু বলবো না, কিন্তু হ্যাঁ, রিসেপশনের টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। এই টাকার জন্য আমাকে বিয়ে করেছো? এত টাকায় যখন প্রয়োজন তাহলে বলতেই পারতে, আমি দিয়ে দিতাম। অযথা এসব নাটক করে কি হবে? লাজের রাগ উঠে গেল। সে ফারাজের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, টাকার জন্য নয়, তোমাদের মতো বাপ ছেলেদের শিক্ষা দিতে এসেছি। শিক্ষা দিতে এসে নিজেই শিক্ষা পেয়ে যেও না। ফারিদ তাকদিয়ার এতটুকু বলে সেখান থেকে চলে গেল। ফারাজ আবারও লাজের হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। লাশকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কাল রাতে না হয় চালাকি করে বেঁচে গেলে, আজকে কি করবে শুনি? আজকে তো তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না।
আজ আমি তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। ফারাজ কথাগুলো বলে বলে শার্ট খুলতে লাগলো আর লাজের দিকে এগোতে লাগলো। লাজ ভয় পেয়ে গেল, সে কি করবে বুঝতে পারছে না। ফারাজ লাজের উপর ঝাঁপ দিতে যাবে, তার আগেই লাজ বিছানা থেকে সরে যায়। লাজ বলল, তোমার কি একটু লজ্জা নেই? একটা একা মেয়েকে এভাবে ছি। তুমি আমার বিয়ে করাবো, আমার যা ইচ্ছে হবে আমি তাই করতে পারি তোমার সাথে। ও আচ্ছা, তাহলে বোঝা গেল তোমার যদি বোন থাকতো তাহলে তার হাজবেন্ড ওর সাথে জোর করে এসব করলে ভালো হতো। তোমার মা বেঁচে থাকলে তোমার মায়ের সাথে এসব হলে ভালো হতো। জাস্ট শাট আপ। নিজের পরিবারের কথা উঠলো চুপ করতে বলবে, আর আমার সাথে হলে ঠিক। কি বলবো তোমাকে? হয়তো তোমার মা ছোটবেলায় ঠিকমতো শিক্ষা দিতে পারেনি, যার ফলে আজকে তোমার এই অবস্থা। একটা অমানুষ হয়েছো তুমি, শুধুমাত্র তোমার মায়ের জন্য। তোমার মা যদি লাশ আর কিছু বলার আগেই ফারাজ দেয়ালে ঘুষি মারে। লাশ অবাক হয়ে যায় এমন কাণ্ড দেখে। ফারাজের চোখ লাল হয়ে আছে, হাত থেকে রক্ত পড়ছে। লাশ ফারাজের দিকে এগোতে নেবে, তার আগেই ফারাজ হাত সামনে ইশারা করে তোমার যা বলার আমাকে বলবে, কিন্তু আমার মায়ের নামে কোনো একটা কথা বলবে না। ফারাজ শুধু এতটুকু বলেই রুম থেকে বেরিয়ে গেল। লাশ কিছু বুঝতে পারলো না এত রেগে যাওয়ার কারণ কি। শুধুমাত্র মাকে টানার জন্য, নাকি এর পিছনেও কোনো না কোনো কাহিনী লুকিয়ে আছে। লাশ রেডি হয়ে বের হতে যাবে, তখনই পিছন থেকে ফারাজ বলে, এই বাড়ির বউ বিয়ের 1 সপ্তাহ পর পর্যন্ত বাড়ির বাইরে যায় না, এটাই বাড়ির নিয়ম। লাশ পিছন ফিরে বলে, আমি কেন মানতে যাব এই নিয়ম? আমি তো এই বাড়ির সংসার করতে আসিনি, এসেছি এই বাড়িতে তোমাদের মান সম্মান নিয়ে ফুটবল খেলতে। আর এখন থেকে আমি ওইসব করব যেগুলো তোমার বাড়ির নিয়মের একদম বাইরে। আশা করি আমাকে আটকাতে আসবে না, কারণ ভালো করেই জানো আটকাতে আসলেও কোনো লাভ হবে না। লাশ চুলগুলো ফারাজের মুখের সামনে ঘুরিয়ে বেরিয়ে আসলো। নিজের বাসায় এসে কলিং বেল চাপার কিছুক্ষণ পর তার মা এসে দরজা খুলে দেয়। লাশকে দেখতে পেয়ে উনি মুখের উপর দরজা বন্ধ করে দেয়। লাশ দরজায় নক করে বলতে লাগলো, মা প্লিজ দরজা খুলো, তোমাদের আমি কিছু বলার আছে প্লিজ। খবরদার, তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডাকবি না। তোর মা তখন মরে গেছে যখন তুই একা বিয়ে করছিস। তোর বাবা মা দুজনই মরে গেছে। আমরা কেউই তোর মুখ দেখতে চাই না। মা এভাবে বলো না, আমাকে আগে সবটা বলতে দাও। সবটা শোনার পর তোমরাও বুঝতে পারবে আমি কেন এসব করেছি। প্লিজ মা একটাবার দরজা খোলো। তোর কোনো কথাই শুনতে চাই না। যদি তুই না যাস তাহলে আমি আর তোর বাপ গলায় দড়ি দেবো। এই কথা শোনার পর লাশ এক পা পিছিয়ে গেল। চোখের মাঝে জমা পানি টপ করে পড়ে গেল। সে বলল, না মা, আমি চলে যাচ্ছি, এই মুখ আর দেখতে হবে না। লাশ কান্না করতে করতে চলে গেল। দরজার ওপারে লাজের মাও কান্না করতে লাগলো। লাশ সারাটা রাস্তা কান্না করে এসেছে। বাসায় এসেও বিছানায় শুয়ে কান্না করছিল। তখনই পিছন থেকে ফারাজ সিজ দিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? নিজের মা সবটা না শুনেও দরজা লাগিয়ে দিল, মুখটাও দেখতে পারলে না ভালো করে। লাশ নিজের চোখের পানি মুছে বসলো। ফারাজ আবার বলল, নিজেকে খুব বড় চালাক মনে করো, তাই আজ এই অবস্থা। তুমি আমার জীবন নরক বানাতে এসে নিজের জীবনই নরক বানিয়ে দিবে। আমি তোমাকে তিলে তিলে শেষ করব। আমার প্রতিশোধ এখন আরও বেশি ভয়ঙ্কর হবে। আর আমার প্রতিশোধ তোমার থেকেও বেশি ভয়ঙ্কর হবে। তোমাদের মান সম্মান দিয়ে আমি সাপ লুডো খেলবো। আর বেশি দিন নেই, আর মাত্র 2 মাস পরেই নির্বাচন। এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে। কি করবে তুমি? তার সময় হলেই দেখতে পাবে। লাশ এতটুকু বলেই রুম থেকে বেরিয়ে গেল। ফারিদ তাকদিয়ারের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই তার কানে আসলো ফারিদ তাকদিয়ার কারো সাথে ফোনে কথা বলছেন। মেয়েগুলোর ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি কর, আজকে রাতেই ওদের পাঠাতে হবে, নয়তো অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, খুব সাবধান, কেউ যেন জানতে না পারে আমি আসছি। লাশ কথাটা শুনে চমকে গেল। সে তাদের যতটা খারাপ ভেবেছিল তার চেয়েও বেশি খারাপ এরা। সে মনে মনে বলল, আস্তে আস্তে তোমাদের সব পাকা ধানে আমি মই দিব। আমাকে যে করেই হোক এই মেয়েগুলোকে বাঁচাতে হবে। সবার সামনে এদের মুখ আমাকে খুলতেই হবে। কিন্তু কি করে? আমি তো জানিই না মেয়ে পাচারের কারখানা ওদের কোথায়, আর সময়ও কম। আজকে রাতেই ওদের পাচার করে দিবে। লাশ এসব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামছিল। তখনই ফারিদ তাকদিয়ার ড্রাইভারকে ডাক দিয়ে বলল, ড্রাইভার, গাড়ি বের করো, আমাকে বের হতে হবে। ফারাজ তার বাবাকে বলল, বাবা প্লিজ, কিছু কথা ছিল, রুমে চলো, খুবই দরকারি। ফারিদ তাকদিয়ার ফারাজের সাথে চলে গেল।
লাজের মাথায় একটা বুদ্ধি চলে এলো। সে গ্যারেজে চলে গেল, গাড়ির পিছনের ডিকির ভিতরে শুয়ে পড়লো। গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘামছে, মাথা ঘুরাচ্ছে, কিন্তু এছাড়া লাজের কাছে আর কোনো উপায় নেই। কষ্ট সহ্য করে হলেও ওই মেয়েদের ওকে বাঁচাতেই হবে। ফারাজ নিজের বাবাকে সবকিছু খুলে বলল। সবটা জানার পর তার বাবা বলল, তার মানে এই বিয়েটা তুই ইচ্ছে করে করিসনি? না বাবা, কিন্তু ওই দিন প্রেসের সামনে চুপ ছিলি কেন? ও আমাকে কিছু জিনিস দিয়ে ব্ল্যাকমেল করেছিল, আর এখন ডিভোর্সও দিতে পারছি না। এই মেয়ে নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য নিয়ে এসব করছে। আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলা যাবে, এখন আমি একটা কাজে বের হব। আচ্ছা। ফারিদ তাকদিয়ার গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি চলতে শুরু করলো। কারখানায় গাড়ি থামলে ফারিদ তাকদিয়ার নেমে যায়। আস্তে আস্তে ডিকি উঁচু করে চারপাশ দেখে লাজও নেমে যায়। এমপি সাহেবকে লুকিয়ে লুকিয়ে ফলো করতে থাকে। যতটা ভিতরে যাচ্ছে চারপাশটা ততটা অন্ধকার হয়ে যাচ্ছে। অবশেষে এসে পৌঁছালো সেই জায়গায় যেখানে অনেকগুলো মেয়েকে হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে। লাশ নিজের ফোনটা হাতে নিয়ে ভিডিও করতে লাগলো, কিন্তু কোনোভাবেই এমপি সাহেবের মুখ ভাসাতে পারছে না। এমপি সাহেব রাগ দেখিয়ে চিল্লাতে লাগলো, একটা মেয়ে পাসনি মানে? কি করিস তোরা? এত বড় একটা শহরে একটা মেয়ে খুঁজে পাস না তোরা? তোদেরকে দিয়ে একটা কাজও ঠিক মতো হবে না। লাস্ট সবগুলো ভিডিও করছিল। হঠাৎ করে ফোন বেজে উঠল। রবি সেবা থেকে কল এসেছে। হঠাৎ করে কল বেজে উঠায় আশেপাশের সবাই চমকে উঠে। লাস্ট নিজের ফোন কেটে এইখান থেকে বের হতে নিবে তার আগেই কেউ একজন ওর হাত ধরে ফেলে। তাকিয়ে দেখে ফারিদ তাকদিয়ার। চোখ রাঙিয়ে বলল, তুই এখানেও চলে এসেছিস? এসেছিস যখন ভালোই হলো, এমনিতেই একজন কম ছিল, তোকে দিয়ে হয়ে যাবে। একসাথে দুইটা সমস্যার সমাধান হয়ে যাবে। কে কোথায় আছিস রে, একেও নিয়ে যা। বলেই লাশকে আরেকজনের হাতে তুলে দেয়। সাথে সাথে ওর হাত পা চোখ বেঁধে দিয়ে ওই মেয়েগুলোর সাথে ফেলে দেয়। লাজের ফোনটা ফারিদ তাকদিয়ার এক আছাড় দিয়ে ভেঙে ফেলে। যাবার আগে বলে যায়, সন্ধ্যায় ওদেরকে গাড়িতে তুলে চালান দিয়ে দিবি, আর দেখবি কেউ যেন এইদিকে না আসে। লাশ ছুটার চেষ্টা করছে, কিন্তু পারছে না, অনেক টাইট করে বেঁধেছে। লাশ ব্যর্থ হয়ে বসে পড়ল। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার পিছনের মেয়েটিকে বলল, তুমি আমার দিকে পিঠ ঘুরিয়ে বসো। কেন? উল্টো প্রশ্ন করো না, সময় খুবই কম, যা বলছি তা করো। লাজের কথা মতো মেয়েটি পিঠ ঘুরিয়ে বসলো। লাশ নিজের বাতা হাত দিয়ে খুব কষ্ট করে মেয়েটির হাত খুলে দিল। তারপর বলল, এখন আমার হাত খুলো। মেয়েটি লাজের হাত খুলে দেওয়ার সাথে একে একে সব মেয়েদের বাত খুলে দিল। তারপর লাজ বলল, তোমাদের এখানে এরা কি করে আনলো? সে অনেক কাহিনী আপা, আমার ঘরে এখন এইখান থেকে তাড়াতাড়ি বাইর করেন। লাশ কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবার পর তাদের সাথে একটা প্ল্যান করলো। সবাইকে ঠিক আগের মতো করে বসে পড়তে বলল। চোখে কাপড় বেঁধে আর পিছনে হাত দিয়ে যেন কেউ বুঝতে না পারে ওদের হাত খোলা। সবাইকে ঠিক আগের মতো করে বসে পড়তে বলল। চোখে কাপড় বেঁধে আর পিছনে হাত দিয়ে যেন কেউ বুঝতে না পারে ওদের হাত খোলা। শুধুমাত্র একটা মেয়ের হাত চোখ বাঁধা। হঠাৎ করে সবাই মিলে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তাদের চিল্লাচিল্লি শুনে দুটা লোক ভিতরে আসে। একটার হাতে গুলি আর একটার হাতে মদের বোতল। এসেই ধমক দিয়ে বলে, শালি, মদের বোতল হাতের লোকটা বলল। দেখ এক শালি অজ্ঞান হয়ে গেছে। লোকটার কথা শুনে মেয়েটির দিকে তাকিয়ে বলল, দেখ তো মরে গেছে কিনা। চেক করে বলল। না, এখনো শ্বাস আছে, তাড়াতাড়ি বাইরে নিয়ে চল। বলেই ওই লোকটা মদ খেতে খেতে বাইরে চলে গেল। ওই লোকটা গুলিটা রেখে যেই মেয়েটিকে ধরতে যাবে তখনই লাশ গুলিটা ছু মেরে নিয়ে নিল। লোকটির মাথার দিকে গুলি ধরে বলল, খবরদার, যদি একটু নড়াচড়া করার চেষ্টা করিস তাহলে গুলিটা তোর মাথায় চলে যাবে। লোকটা ভয়ে হাত দুটো উপরে করে ফেলে। একে একে সব মেয়েগুলো বেরিয়ে আসলে পাশে থাকা একটা ইট মেরে ফাটিয়ে দেয় লাশ। লোকটি সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। লাশ তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে দরজা লক করে দেয়। মেয়েগুলোকে নিয়ে কারখানা থেকে বাইর হতে যাবে তখন কতগুলো লোক ওদের সামনে এসে দাঁড়ায়। লাশ ওদের সামনে গুলি ধরে ভয় দেখালেও কোনো লাভ হয়নি। লোকগুলো ওদের দিকে এগোতে থাকে। এমন সময় লাজের পিছন থেকে মেয়েগুলো ছোট ছোট ইটের কাকর আর বালু ছুঁড়ে মারে লোকগুলোর দিকে। তারা চোখে আর কিছু দেখতে পেল না। লাশ মেয়েগুলোকে নিয়ে পালিয়ে গেল। তার আগে ভালো করে কারখানাটা দেখে গেল। কারখানাটা একটা নেশা জাতীয় দ্রব্যের কারখানা। লাশ মেয়েগুলোকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় এসে দাঁড়িয়ে বলে, এখন তোমরা তোমাদের বাড়ি যেতে পারো। এখন কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সাবধান, এখন থেকে একটু বুঝে শুনে বাসা থেকে বের হবে। লাজের কথা শেষ হতে না হতেই মেয়েগুলো ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তাদের মাঝে একটা মেয়ে বলল, আজকে যদি তুমি না থাকতে
তাহলে আমরা হয়তো আর কখনো বাড়ি ফিরতে পারতাম না। তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। এসব কিছু একটা মানুষ হয়ে আর একটা মানুষের জন্য কর্তব্য। আর কালকে একটু সময় করে থানায় এসো তোমরা। থানায়? কিন্তু কেন? তোমরা কি চাও ওদের মতো খারাপ লোকদের বিচার হোক, ওরা শাস্তি পাক? আমরা চাই ওদের শাস্তি হোক, কিন্তু আমাদের কথা কি কানে নেবে? তা আমি দেখব। তোমরা কাল সকালে থানায় চলে এসো সময় মতো। লাস ওদেরকে বিদায় দিয়ে বাসায় ফিরে এলো। ফারিদ তাকদিয়ার ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। লাসকে দেখতে পেয়ে চায়ের কাপটা নিচে পড়ে গেল। লাস ওনার সামনে দাঁড়িয়ে বলল, কি ভয় পাচ্ছেন আমাকে দেখে? ভাবছেন আমি কি করে ওখান থেকে বেরিয়ে আসলাম? লাস আরও কিছু বলার আগেই ফারিদ তাকদিয়ার ওকে একটা রুমে নিয়ে গেল। তারপর দরজা লাগিয়ে লাসকে জিজ্ঞাসা করলো, তুমি কি করে এখানে ফিরে এলে? সে গল্প না হয় আপনার লোকদের কাছে জেনে নেবেন। আপাতত এটা জেনে নেন, খুব তাড়াতাড়ি এই ভালো মানুষের মুখোশ আমি খুলতে যাচ্ছি। কাল সকালেই আমি থানায় যাচ্ছি আপনার নামে ফাইল করতে। কোথায় লুকাবেন এই মুখ, তা ভালোভাবে ভেবে নিন। লাস কথাগুলো বলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে এসে দেখে ফারাজ কার সাথে যেন ফোনে কথা বলছিল। কান থেকে ফোনটা নিয়ে নিচে ছুঁড়ে মারে লাস। ফোনটা ভেঙে যায়। ফারাজ রেগে গিয়ে বলে, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কী করে হয় আমার ফোন ভাঙার? তোমার সাহস কি করে হয় এগুলো মেয়েকে পাচার করে তাদের জীবন নষ্ট করার? হোয়াট? তুমি কিসের মেয়ে পাচার কথা বলছো? আর ভালো সাজার নাটক করতে হবে না। আমি তোমাদের সমস্ত কালোবাজারের ব্যবসা আর কারখানার কথা জেনে গেছি, আর খুব তাড়াতাড়ি আমি এগুলো জনসম্মুখে আনতে যাচ্ছি। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, সময় হলে সবই বুঝতে পারবে। লাস কথাটা বলে ফ্রেশ হতে চলে গেল। এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় এসে গা লাগাতে লাগাতেই ঘুমিয়ে গেল। সকালে ফারাজ তাকে ঘুমিয়ে থাকতে দেখে পাশে থাকা জগের পানি সবটা লাজের মুখে ছুঁড়ে মারে। লাস এক লাফাতে উঠে বসে। ফারাজ লাজের এমন ভয়ানক ফেস দেখে জোরে হেসে দেয়। লাস বুঝতে পারে এটা কে করেছে। সে দাঁড়িয়ে ফারাজকে বলে, এসব অসভ্যতামির মানে কি? তোমার কাজকর্মের কোনো কৈফিয়ত যেন আমাকে দাও না, আমিও আমার কোনো কাজের কৈফিয়ত তোমাকে দিব না। ফারাজ কথাটা বলে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করছিল। পিছন থেকে লাস এক বালতি পানি এনে ফারাজের মাথায় ঢেলে দেয়। ফারাজ চিৎকার করে বলে, হোয়াট দ্য ফ্যাচ! ইট মারলে পাটকেল তো খেতেই হয়। লাস এই কথা বলতেই ফারাজ তাকে দৌড়াতে শুরু করে। পুরো ঘর জুড়ে তারা দৌড়াতে লাগলো। এক পর্যায়ে লাসকে ধরে ফেললো। ছুটার চেষ্টা করছে লাস, কিন্তু কোনো লাভ হলো না। উল্টো ফারাজকে নিয়ে একদম ফ্লোরে পড়ে গেল। ফারাজের বুকের উপর পড়েছে লাস। লাজের ভেজা চুল আর হাঁপানো গরম শ্বাস ফারাজের মুখে পড়ছে। মুহূর্তের মাঝেই কোনো এক অজানা নেশায় মাতাল হয়ে গেল ফারাজ। লাজের চুলে ধরে তার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে এগোতে লাগলো। লাস সজোরে ধাক্কা দিয়ে বলল, নেক্সট টাইম এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করবে না, এর ফল ভালো হবে না। লাস কথাটা বলে ওয়াশরুমে গিয়ে জোরে দরজা লাগিয়ে দিল। ফারাজ ফ্লোরে শোয়া অবস্থাতেই রাগে নিজের মাথার চুল টেনে ধরল। প্রায় ৮ ঘন্টা ধরে থানার ভিতরে দাঁড়িয়ে আছে লাশ, কিন্তু মেয়েগুলো আসার কোনো নাম গন্ধই নেই। আর কিছুক্ষণ অপেক্ষা করেও যখন কোনো লাভ হলো না, তখন থানা থেকে বেরিয়ে আসলো। বেরোতেই এমপি সাহেবের গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে ফারিদ তাকদিয়ার নেমে এসে তার সামনে দাঁড়িয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কি আসলো না তোমার জনপ্রিয় মেয়েগুলো? তার মানে আপনি ওদের সাথে কিছু একটা করেছেন? আমার লোক থাকতে আমি কেন কিছু করতে যাব? যা করেছে আমার লোকেরা করেছে। কিন্তু করতে তো আপনিই বলেছেন। কি করেছেন ওদের সাথে? বেশি কিছু করেনি, শুধু জানে মেরে ফেলার ভয় দেখিয়ে এই শহর থেকে পাঠিয়ে দিয়েছে। আর যেগুলো বাড়াবাড়ি করছিল সেগুলোর বাপ মাকে একটু মালিশ করেছি। ছি, আপনার এসব করতে একটু লজ্জা করে না? টাকার সামনে এসব লজ্জা শরম কিছুই নেই। লজ্জা শরম থাকলে এত এত টাকা কি করে বানাতাম। আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা করছে। লাস্ট কথাটা বলে সেখান থেকে চলে গেল। ফারিদ তাকদিয়ার একটা শয়তানি হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো। ফারাজ কি যেন একটা খুঁজতেছিল তার আলমারিতে। সেই মুহূর্তে লাস্ট রুমে আসলো আর পিছন থেকে জিজ্ঞেস করলো, কোনো নতুন মেয়ে পাচারকারীর সাথে কন্ট্রাক্ট করতে চাচ্ছ, তাই নাকি? কোনো কালো ব্যবসা করার কাগজ খুঁজছো? লাজের এমন প্রশ্নে পিছন ফিরে তাকালো ফারাজ। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তুমি কাল থেকে সব কি আজে বাজে বকে যাচ্ছ? কিসের কালো ব্যবসা আর কিসের মেয়ে পাচার? কোনো নাটক করতে আসবে না আমার সাথে। আমি তোমাদের সব কিছু জেনে গেছি। তোমরা মেয়ে পাচার করো, নেশা জাতীয় জিনিসের ব্যবসা করো। কালকে সন্ধ্যায় 40 জন মেয়ে পাচার করার কথা ছিল। সেখানে একজন মেয়ে কম পড়ায় আমাকেও সেখানে দিয়ে দেয়। হোয়াট?
আমি নিজ চোখে দেখেছি সব কিছু। তোমার বাবার গাড়ির ডিকিতে করে আমি গিয়েছিলাম, তারপর ভিডিও করেছিলাম, কিন্তু তোমার বাবা আমার ফোন ভেঙে ফেলে দেয় আর আমাকে ওই মেয়েগুলোর সাথে দিয়ে দেয়। ভাগ্য ভালো ছিল বলে আমরা বেঁচে গেছি, কিন্তু তোমাদের ভাগ্য কিন্তু একদমই ভালো হবে না। আমি যখন তোমার আর তোমার বাবার মুখোশ সবার সামনে খুলতে শুরু করব, তখন তোমরা কেউ বাঁচতে পারবে না। লাশ কথাগুলো বলে রাগে আলমারি থেকে কাপড় টান দিয়ে ফেলে দিতেই একটা ছবি ছিটকে পড়ে যায়। ফ্লোর থেকে লাশ ছবিটা তুলতে নিবে তার আগেই ফারাজ খপ করে তুলে নেয়, তারপর একটা ডায়েরির ভিতরে রেখে দেয়। লাজের কিছুটা অবাক লাগলো বিষয়টা, তাই সে একবার ফারাজের দিকে তাকালো। ফারাজ অন্যদিকে ফিরে গেলে লাশ কিছু না বলে সোজা বারান্দায় চলে গেল। লাশ চলে যাওয়ার পর আলমারিতে কাপড়গুলো রেখে ফারাজ ভাবতে লাগলো, লাজ যা বলছে তা কি সত্যি? বাবা কি এসবের সাথে জড়িত আছে, নাকি লাজ আমাকে মিথ্যে বলছে? কিন্তু লাজ যেভাবে বললো তাতে মনে হয় না লাজ মিথ্যে বলছে। আমি বুঝতে পারছি না আমি কি বিশ্বাস করব। আমাকে আজকেই বাবার সাথে কথা বলতে হবে। ফারাজ তার বাবার রুমে এসে দেখে তার বাবা মাত্র বাহির থেকে এসেছে। ফারাজ বলল, আচ্ছা রেস নাও, আমি পরে এসে তোমার সাথে কথা বলছি। না সমস্যা নেই, বল তুই কি বলবি। আসলে বাবা, লাজ যা বলছে তা কি সত্যি? ফারাজের এমন কথায় চমকে উঠল ফারিদ তাকদিয়ার, কারণ সে মনে মনে এই ভয়েই পাচ্ছিলেন লাশ ফারাজকে না এসব বিষয়ে বলে দেয়। ফারিদ তাকদিয়ার চুপ হয়ে গেলেন। ফারাজ বলল, কী হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। শোনো বাবা, আমি তোমার সাথে ততক্ষণ আছি যতক্ষণ তুমি ভালোর সাথে আছো। তুমি যদি কোনো খারাপ কাজ করো আর অন্যায় পথে যাও, তাহলে আমি কিন্তু তোমার সাথে নেই। কখনোই পাবা না তুমি আমাকে। এর থেকে আমি কিছু বলবো না, আর তোমার উত্তরের আশা আমি করছি না। আমি জানি তুমি এসব করবে না, তোমার প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে। আসি, তুমি রেস্ট নাও। ফারাজ রুম থেকে বেরিয়ে গেল। ফারিদ তাকদিয়ার রাগে কটমট করতে লাগলো। লাজের প্রতি রাগটা দিন দিন বাড়তেই লাগলো। লাশ রান্না করছিল, তখন ফারাজ রান্নাঘরে এসে রান্না করতে দেখে বলে, বা, আজকে তুমি রান্না করেছো? তো মুখে দেওয়ার মতো তো হবে তো। রান্নাটা যেহেতু আমি আর আমার জন্যই করেছি, তাহলে নিশ্চয়ই খাওয়া যাবে। মানে আমরা কি খাবো তাইলে? টুনি কি রান্না করেনি? টুনির শরীর খারাপ, তাই আমি ওকে ঘুমিয়ে পড়তে বলেছি। তাহলে আমরা কি খাবো? আমি কি জানি। লাশ প্লেট আনতে টেবিলের কাছে যেতেই ফারাজ লাল মরিচের গুঁড়ো সবটা ঢেলে দেয় তরকারিতে, আর মনে মনে বলে, একা খাবার ধান্দা? নাও এখন একা খাও। এমন খাওয়া খাবে একদম চোখ মুখ লাল হয়ে যাবে। ফারাজ শয়তানি হাসি দিতে লাগলো। লাশ ওর দিকে তাকালে সে অন্যদিকে ফিরে যায়। রান্না শেষে একটা প্লেটে করে খাবার নিয়ে টেবিলে বসলো। ফারাজও লাজের ঝালের পুড়ে যাওয়া মুখটা দেখার জন্য আপেল নিয়ে তার সামনে বসে পড়লো। লাশ খাবার মুখে দিতে যাবে, তখন দেখতে পেল ফারাজ অধীর হয়ে তার দিকে তাকিয়ে আছে। মুখের লোকমাটা রেখে দিয়ে আরেক প্লেটে খাবার নিয়ে ফারাজের দিকে বাড়িয়ে দিল। এভাবেই নজর দিলে আমি নিশ্চিত আমার পেট খারাপ করবে। নাও খেয়ে নাও, এভাবে নজর না দিয়ে। না না, আমি রাতে এসব খাবো না। আপেল খেলে আমার চলে যাবে। না, তা বললে তো হবে না। আমি জানি তোমার নজর অনেক খারাপ। যেভাবে তাকিয়েছিলে আমার পেট এক্ষুনি ব্যথা শুরু করবে। চুপচাপ খেয়ে নাও। লাশ কথাটা বলে এক লোকমা তাকে জোর করে খাইয়ে দিল। ফারাজের মুখে খাবার দেওয়ার সাথে সাথে ওর মনে হলো কেউ যেন ওর মুখে আগুন লাগিয়ে দিল। ঝালে চোখ মুখ লাল হয়ে গেল, চোখে পানি টপ টপ করতে লাগলো। পানির গ্লাস নিতে যাবে, তখনই লাশ গ্লাস নিয়ে পুরো পানি খেয়ে ফেললো। তারপর শয়তানি হাসি দিয়ে বলল, নিজেকে খুব বেশি চালাক মনে করো, তাই না? আমার তখনই সন্দেহ হয়েছিল যখন তুমি আমার সাথে রাগ না দেখিয়ে চুপচাপ মেনে নিলে। আর সন্দেহটা আরও গভীর হলো তখন, যখন আমি তরকারির রং দেখি। কথায় আছে না, পরের জন্য কুয়া খুলে সে কুয়াতে নিজেকেই পড়তে হয়। লাশ এই বলে পানির জগ নিয়ে চলে যেতে নিলে তার আগেই ফারাজ ওর হাত ধরে ফেলে। তারপর এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। লাজের দোকানে হাত রেখে ফারাজ ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। অনবরত কিস করতে থাকে লাজের ঠোঁট জোড়া। যতক্ষণ পর্যন্ত না ফারাজের ঝাল কমলো, ততক্ষণ ফারাজ কিস করতেই থাকলো। লাজ ছোটার জন্য লাফালাফি করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অবশেষে ঝাল কমে গেলে ফারাজ ওকে ছেড়ে দেয়। তারপর বলে, এমন মিষ্টি থাকলে পানির কি প্রয়োজন? ফারাজ চোখ মেরে সেখান থেকে চলে যায়। লাশ নিজের ঠোঁট হাত দিয়ে ঘষতে লাগলো আর নেকা কান্না করতে লাগলো। লাশ রাগে কটমট করতে লাগলো আর মনে মনে ঠিক করলো এর একটা শোধ ওকে নিতেই হবে। সকালবেলা লাজের ঘুম ভেঙে গেলেই বারান্দায় গেল একটু বাতাস খেতে। বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখতে পেল ফারাজ দুটা ছেলেকে ইচ্ছে মতো মারছে। লাশ দৌড়ে নিচে গেল। ফারাজকে কোনোভাবেই থামাতে পারছে না লাশ। অবশেষে ফারাজের সামনে গিয়ে দাঁড়ালে ফারাজ রাগে বলে, সামনে থেকে সরে যাও, আমি ওদের চোখ তুলে নিব। কি করছে ওরা? এভাবে মারছো কেন?
ওরা টুনির সাথে বেয়াদবি করেছে, নজরে দেখেছে। তো এতে কি হয়েছে? তোমার মতো তো। আমি বাহিরের লোকদের সামনে কোনো কথা বলছি না। ও আচ্ছা, ওয়েট। ওই, তোমরা চলে যাও, আজকের জন্য মাফ করে দিলাম। পরের বার কোনো মেয়ের দিকে তাকালে আমি নিজেই তোমাদের চোখ তুলে নেব। লাস্ট ছেলেদের কথাগুলো বললে ছেলেগুলো কোনো মতে দৌড়িয়ে পালায়। ফারাজের দিকে ফিরতেই ফারাজ রাগে হন হন করে ভিতরে চলে গেল। লাস্ট দেখলো ফারাজের হাত কেটে গেছে, রক্ত পড়ছে। লাস্ট পিছন পিছন আসলো, এসে দেখে ফারাজ সোফায় বসে আছে, এখনো রেগে আছে, কপাল কুঁচকে আছে, হাত শক্ত করে মুষ্টি দিয়ে আছে, যার ফলে রক্ত আরো বেশি বের হচ্ছে। লাজের এবার কেন জানি রাগ উঠে গেল। সে বলল, এতে এত রাগ করার কি আছে? ওরা তো শুধুমাত্র কুনজরে তাকিয়েছে, তোমার মতো তো আর আমাকে রুমে নিয়ে গিয়ে। লাজের কথা শেষ করার সুযোগ না দিয়ে ফারাজ দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। তুমি কি বলে যাচ্ছ? আমার মতো কি? আমি কখনো কোনো মেয়েকে জোর করে কিছু করিনি। প্রতিটা মেয়েই আমাকে রিকোয়েস্ট করেছে। তাদের মাঝে যাদেরকে আমার ভালো লাগতো তাদের সাথে হয়েছে। এছাড়া একটা কোনো মেয়ের দিকে আমি খারাপভাবে তাকাইনি। ও তাই? তাহলে আমার সাথে কেন এমন করতে চেয়েছিলে? আমি কি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম নাকি জোর করেছিলাম? ওদের ব্যাপার আর তোমার ব্যাপার আলাদা। তোমার থেকে আমি আমার প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আমার বাবার অপমানের। কোনটা অপমান ছিল? উনি যা করেছেন আমি তারই কথা বলেছিলাম শুধু। উনি কোনো খারাপ কাজ করেন না, আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। যেমন বাবা তেমনই সন্তান। আরেকটা কথা কি জানো? এতগুলো পাপ আর ভুল করেছো যে তোমার চোখে এখনো কোনো ভুলই মনে হয় না। কিন্তু টেনশন করো না, আমি এখন থেকে সবগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব। লাস কথাটা বলে বেডের পাশে থাকা টেবিলটা খুলে ফার্স্ট এইড বক্স নিতে নিবে তখনই চোখে পড়লো সকালের সেই ডায়েরি। আর ডায়েরির ভিতরে থাকা একটা ছবির কিছু অংশ দেখে মনে হলো অনেক আগের একটা ছবি। একটা বাচ্চাকে দেখা যাচ্ছে, কিন্তু পাশে কে তা বোঝা যাচ্ছে না। ডায়েরি ফারাজের পার্সোনাল ভেবে আর ধরার ইচ্ছে হয়নি লাজের। ফারাজ ওর দিকে তাকালে সে চোখ দিয়ে ইশারা করে বসার জন্য, কিন্তু ফারাজ চলে যেতে নিলে লাস ওর হাত ধরে, তারপর বলে, এত রাগ না দেখি চুপচাপ এখানে বসো, তোমাকে আমি তিলে তিলে শেষ করব। আমি চাই না তোমাকে অন্য কেউ আঘাত করুক, আমি নিজে তোমাকে আস্তে আস্তে করে বরবাদ করব। লাস ফারাজকে বসিয়ে দিল, তারপর একটু সেভলন দিয়ে পরিষ্কার করে তারপর ব্যান্ডেজ করতে লাগলো। সেভলন দেওয়ায় একটু জ্বালা করলে ফারাজ চোখ বন্ধ করে ফেলে। একটু পর কারো ফু এর অনুভূতি পেয়ে চোখ খুলে দেখে লাস ফু দিচ্ছে আর খুব মনোযোগ দিয়ে ব্যান্ডেজ করছে। ফারাজ লাজের দিকে অপলকভাবে তাকিয়ে আছে, এক অদ্ভুত মায়া লাগছে আজকে তার লাজের প্রতি। ব্যান্ডেজ শেষে লাস ফারাজের দিকে তাকালে দেখতে পায় ফারাজের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা চাহনি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সে মুহূর্তে দরজায় কারো নক করার শব্দে দুজনের চোখাচোখি শেষ হয়। টুনি রুমের ভিতরে এসে কান্না করতে করতে বলে, ছোট সাহেব, আপনি যদি ঠিক সময় আমার সামনে না আসতেন তাহলে ওরা আমার সাথে না জানি কি করতো। বলেই আরো জোরে কান্না করে দিল। ফারাজ একবার লাজের দিকে তাকিয়ে উঠে টুনির চোখ মুছে দিয়ে বলল, আরে পাগলি, তুই কান্না করছিস কেন? বলছিলাম না তোর এই ভাই থাকতে তোকে কেউ কোনোদিন কিছু করতে পারবে না। এখন যা, কান্না রেখে গিয়ে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। টুনি নিচে কিচেনে চা বানাতে আসলে পিছন থেকে লাজ বলে, তুমি কি রেস্ট নাও, আমি যা বানিয়ে নিচ্ছি। না না, আমি বানিয়ে নিচ্ছি। তোমাকে যা বলেছি তাই করো, আমার মুখের উপর তর্ক করতে আসবে না। লাস ইচ্ছে করেই টুনিকে ভয় দেখানোর জন্য ধমক দিয়ে কথাটা বলল। এতে টুনি একটু ভয় পেয়ে কিচেন থেকে চলে গেল। লাস নিজ হাতে 2 কাপ চা বানিয়ে নিয়ে গেল। ফারাজের সামনে গিয়ে চায়ের কাপ রাখতেই ফারাজ বলল, তুমি বানিয়েছো চা? আমি বানিয়েছি। তাহলে আমি খাচ্ছি না, না জানি এতে কী মেশানো আছে। এতে কিছু মেশানো নেই। আচ্ছা, বিশ্বাস না হলে এই দেখো, আমি 2 কাপে চুমুক দিয়ে দিলাম। বলেই লাস 2 কাপে এক চুমুক করে খেয়ে দিল। ফারাজ এবার নিশ্চিত হয়ে চায়ের কাপটা হাতে নিল। লাস কেন জানি ফারাজের প্রতি একটু ভালো ভালো ফিল হলো। সে ফারাজকে বলল, তুমি কি সত্যি তোমার বাবার ব্যবসাগুলো সম্পর্কে জানো না? জানবো না কেন? আমি নিজেই প্রতিটা ব্যবসায় চোখ রাখি। ও আচ্ছা, একটা জায়গায় যাবে? কোথায়? গেলেই দেখতে পারবে। ফারাজ রাজি হলে ওরা দুজন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। লাস তাকে সেই কারখানায় নিয়ে আসে যেখানে মেয়ে পাচারের কাজ চলে। ভিতরে অন্ধকার দেখে ফারাজ জিজ্ঞেস করলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথাও আমাকে মেরে ফেলার প্ল্যান তো করছো না? আমি তোমাকে বলছি, এত সহজে তোমার মরণ আমি দিব না। আর আমি তোমাকে একেবারে জানিয়েও মারবো না, অসহায় করে দিব, বরবাদ করে দিব।
বলেই লাশ এগোতে লাগলো। ফারাজও লাজের পিছু পিছু যেতে লাগলো। ভিতরে গিয়ে লাশ পুরাই অবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব? এখন কি হবে? কারখানার ভিতরের চেহারা পুরো পাল্টে গেল। যেখানে বড় বড় ড্রাম রাখা ছিল, এখানে এখন বড় বড় বইয়ের থাক। এদিকে কতগুলো মেয়ে পড়ছে, অন্যদিকে কতগুলো মধ্যবয়সী নারী হস্তশিল্প বানাচ্ছে। লাশ অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? আমি তো কালকে এখানে অন্য কিছু দেখে গিয়েছিলাম, তাহলে আজকে কি করে এত পরিবর্তন হলো? এটা বলার সাথে সাথেই পিছন থেকে ফারিদ তাকদিয়ার বলে, আরে ফারাজ বাবা, তুই এখানে? এই তো লাশ নিয়ে আসলো, কিন্তু তুমি এখানে কি করছো? তোকে বলেছিলাম না আমি নতুন একটা কাজ করছি? এটাই হলো সেই নতুন কাজ। এখানে মেয়ে আর মহিলাদের পড়ালেখা শেখানোর পাশাপাশি হস্তশিল্পও বানানো শেখানো হবে, যাতে করে ওদের সংসার খুব ভালো করে চলে। ও বাবা, গ্রেট। কিন্তু লাজ, তুমি কি করে জানলে আমাদের নতুন কাজ এখানে শুরু হয়েছে? ফারাজ লাজের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করলো। লাজ ফারাজের সামনে এসে দাঁড়িয়ে ফারিদ তাকদিয়ারের দিকে তাকিয়ে বলল, আমি অনেক কিছু জানি যা তুমি হয়তো জানো না। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে কেন নিয়ে এসেছিলাম? তোমাকে নিয়ে এসেছিলাম কারণ তোমাকে তোমার বাবার কারো ব্যবসা সম্পর্কে জানাতে, তিনি কতটা নীচ তা প্রমাণ করতে। মুখ সামলে কথা বলো, উনি আমার বাবা হয়। আর তুমি জানো আমি আমার বাবার জন্য ঠিক কি করতে পারি? বিশ্বাস করো ফারাজ, তুমি এখানে যা দেখছো সব সাজানো। আমি কালকে এখানে এসেছিলাম, এখানে এসব কিছু ছিল না, ছিল শুধু নেশা করার জিনিস। আর ওই দিকটাই মেয়েদের বেঁধে রাখা হয়েছিল পাচার করার জন্য। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ওয়েট। লাজ এই কথাটা বলে এক কোণায় পড়ে থাকা ফোনের ভাঙা অংশ দেখিয়ে বলল, এই দেখো, আমি ওনার সব কুকর্ম ভিডিও করেছিলাম বলে উনি আমার ফোন ভেঙে দেয়। ফারিদ তাকদিয়ার বলল, তুমি কি বললে? কালকে তুমি এখানে এসেছিলে আর এসব কিছু দেখতে পাওনি? ওয়েট, এই মেয়েরা, তোমরা এখানে কতদিন ধরে কাজ করছো? মেয়েরা উত্তর দিল, 5 দিন ধরে। আর এই মোবাইলটা কার ছিল? আর কি করে ভাঙলো? একটা মেয়ে বলল, মোবাইলটা আমার ছিল, অসাবধানতায় দৌড় দেওয়ায় ফোনটা ভেঙে যায়। উত্তরটা পেয়ে লাশ চমকে উঠল। তার মানে ফারিদ তাকদিয়ার সব কিছু তার প্ল্যান মতো করছে। আর ফারাজ এসবের কিচ্ছু জানে না। কিন্তু ফারাজের কাছে সব কিছু বললেও এসব কেন বলে না? লাশ কিছু বলতে যাবে, তার আগেই ফারাজ চোখ রাঙিয়ে বলে, তোমাকে আমি আগেই বলেছিলাম আমার বাবার নামে তুমি অযথা মিথ্যে কথা বলবে না, কিন্তু তুমি তাও শোনোনি। তোমার এত কিসের শত্রুতা আমার বাবার সাথে, বলবে আমাকে? বিশ্বাস করো ফারাজ, আমি মিথ্যা বলছি না। চুপ, আর একটা কথাও বলবে না তুমি। ফারাজ ধমক দিয়ে কথাটা বলে চলে গেল। আজকে লাজের খারাপ লাগছে। সে মিথ্যা না বলেও মিথ্যাবাদী শাস্তি হলো। ফারিদ তাকদিয়ার অট্ট হাসি দিয়ে বলল, আমার পিছনে লাগতে নিষেধ করেছিলাম, কিন্তু তুই কথা শুনিসনি। এখন তো টের পাবি এই ফারিদ তাকদিয়ার কি কি করতে পারে। এই কারখানাকে আমাকে উল্টাপাল্টা করতে এক রাতেরও প্রয়োজন হয় না। আর আপনিও জেনে রাখুন, এক মাঘে যেমন শীত যায় না, ঠিক তেমনি সত্যকে হাজার চেষ্টা করলেও চাপা দেওয়া যায় না। এক না একদিন ঠিকই সবার সামনে চলে আসে। এমপি সাহেব চলে যেতে নিলে লাশ পিছন থেকে এই কথাটা বলে। এমপি সাহেব পিছন ফিরে বলে, যা হবে দেখা যাবে, কিন্তু আমার সাথে লাগতে আসার ফল মোটেও কিন্তু ভালো হবে না। ফারিদ তাকদিয়ার কথাটা বলে চলে গেলেন। লাশ একটা দীর্ঘশ্বাস ফেলে পুরো কারখানার দিকে চোখ বুলিয়ে নিল। তারপর বের হতে যাবে, তখনই একটা রুম থেকে কারো কান্নার আওয়াজ আসে। লাশ থমকে দাঁড়ায়। সে বুঝতে চেষ্টা করে ঠিক কোন জায়গা থেকে আসছে এই কান্নার আওয়াজ। আওয়াজ ফলো করে আস্তে আস্তে একটা রুমের সামনে এসে দাঁড়ায়। রুমটা বাহির থেকে খিল দেওয়া। লাশ খিলটা খুলতে নিবে, তার আগেই কেউ একজন ওর হাত ধরে ফেলে। তাকিয়ে দেখে ফারাজ। তাড়াতাড়ি চলো, এক্ষুনি হসপিটালে যেতে হবে। লাশকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। লাশ ওই রুমটার দিকে তাকিয়ে আছে শুধু। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে আয়েরা, লাশ আর ফারাজ। একটু আগেই লাজের বাবা মাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। দুজনেরই অবস্থা খুবই খারাপ। লাজের অবস্থা কান্না করতে করতে অবস্থা খারাপ। আয়েরা ফারাজের দিকে। ফারাজ চোখ রাঙিয়ে কিছু একটা ইশারা করে না বলে। অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসলো। লাশ দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওদের? ওরা এখন কেমন আছে? কিছু হয়নি তো ওদের? সরি, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু গুলিগুলো একদম হার্টে গিয়ে লেগেছে, তাই আমরা শত চেষ্টা করেও কিছু করতে পারলাম না। এই কথা শুনে লাশ মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিলে ফারাজ ধরে ফেলে। লাশ বুঝতে পারছে না ওদের গুলি কি করে লাগলো, কেই বা ওদের গুলি করবে। তার বাবা মায়ের তেমন কোনো খারাপ শত্রু নেই, তাহলে কে?
আয়রা বলল, লাজ, নিজেকে সামলা। এভাবে কেন ভেঙে পড়েছিস? আমি কি করব বল? আমি ওদেরকে সত্যিটাও বলতে পারলাম না। আমাকে এতটুকু সময় না দিয়ে ওরা চলে গেল। শক্ত হ, তোকে জানতেই হবে কে আর কেন আঙ্কেল আন্টিকে মেরেছে, আর তাদেরকে শাস্তি দিতেই হবে। আমি আমার বাবা মার খুনিকে খুঁজে বের করব আর তাদেরকে শাস্তি দিব। আর এতে আমি নিজে তোর পাশে থাকবো, তোকে সাহায্য করব। ফারাজ লাজের চোখের পানি মুছে দিল। আয়রা ফারাজকে এসব করতে দেখে অনেকটা অবাক হলো। দুদিন চলে গেল। এই দুদিন লাজ নিজের রুম থেকে একটা বারের জন্য বের হয়নি। খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে। ফারাজ বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু লাজের মনের অবস্থাটা বুঝতে পেরে কিছু বলল না। লাজ জানালার কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। তখন পিছন থেকে ফারাজ বলল, এসব কি শুরু করেছো? এভাবে না খেয়ে থাকতে থাকতে তো মরে যাবে। সেটা তো তোমার আর তোমার বাবার জন্য ভালোই হবে। তোমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে। জাস্ট শাট আপ। আর একটা কথা না বলে চুপচাপ এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। আমি কিছু খাবো না, আর এসব কিছু করতে হবে না আমার জন্য। দরকার নেই কারো দয়ার। এসব দয়া আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিলাম। আজকের এই দিনগুলোর জন্য আমি শুধুমাত্র তোমাকে আর তোমার বাবাকে দায়ী করি। তুমি যদি আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক না করতে আর তোমার বাবা কারো ব্যবসা না করতো, তাহলে কখনো তোমাকে বিয়ে করতাম না আর বাবা মাকে ছেড়ে আসতাম না। এখন না আসলে ওরা হয়তো বেঁচে যেত। বলেই লাশ আবার কান্না করতে লাগলো। ফারাজ লাশকে বিছানায় বসিয়ে দিল। তারপর লাজের চোখের পানি মুছে দিয়ে বলল, আচ্ছা, মানলাম এসব আমাদের জন্যই হয়েছে, আর তা শুধরাবার জন্য তোমার পাশে থাকবো। তোমার বাবা মার খুনিকে আমি খুঁজে বের করব। খুব বেশি দিন হয়তো লাগবে না। আর তাই বলছি, তুমি এভাবে ভেঙে পড়ো না। শক্ত হতে হবে আরও। খাবারগুলো খেয়ে নাও। ফারাজ এখন ইচ্ছে করেই লাজের কথাগুলো মেনে নিল, কারণ সে জানে লাজ এখন কতটা ভেঙে পড়েছে। এজন্য সে আর কিছু না বলে চুপচাপ মেনে নিয়েছে। কথাগুলো বলে ফারাজ লাজের সামনে লোকমা তুলে ধরলো। লাজ ওর দিকে তাকালে ইশারা করে হা করতে বলল। লাজকে ফারাজ নিজ হাতে খাইয়ে দিল। ফারাজ তার বাবার রুমের সামনে দিয়ে যাচ্ছিল, তখন শুনতে পেল ফারেদ তাকদিয়ার কারোর সাথে ফোনে কথা বলছে। তোদেরকে বলেছিলাম একটু ভয় দেখাতে, যাতে করে ওই আপদটা একটু ভয় পায়, কিন্তু তোরা তো ওদেরকে। ফারিদ তাকদিয়ার কথাগুলো বলে পিছনে ঘুরতেই ফারাজকে দেখে চমকে উঠে ফোনটা রেখে দিয়ে জিজ্ঞেস করে, কি রে, তুই এখানে? কোনো দরকার? না, এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম। তুমি কার সাথে কথা বলছিলে? কাকে ভয় দেখানোর চেষ্টা করছিলে? আর বলিস না, একটা লোক আমাদের কারখানায় এসে ঝামেলা করছিল, তাকেই ভয় দেখানোর কথা বলছিলাম। ও, লোকটার নাম বলো, আমি দেখে আসছি। না না, তোর এসব ঝামেলায় যাওয়ার দরকার নেই, দরকার হলে আমিই বলবো। আচ্ছা, তাহলে আমি একটু লাজকে নিয়ে বাহির থেকে আসছি। ওয়েট, তোর কি মনে হয় না তুই এখন ওই লাজের জন্য একটু বেশিই করছিস? আমার মনে হয় তুই হয়তো আমার অপমানের কথা ভুলে যাচ্ছিস। আমি কিছু ভুলিনি, কিন্তু এখন লাজের পাশে থাকা দরকার। ওর বাবা মার এই মৃত্যু সে মেনে নিতে পারছে না। এভাবে চলতে থাকলে হয়তো ডিপ্রেশনে চলে যাবে, তারপর একদিন আত্মহত্যা করে ফেলবে। তো করতে দে। বাবা, তুমি কি বলছো এসব? তুমি এগুলো কি করে বলতে পারো? সে আমাদের বিরোধিতা করেছে বলে আমরা ওকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। আর আমি ওর পাশে থাকবো। ওর বাবা মার মৃত্যুর খুনিকে আমি খুঁজে বের করবো। এই বলে ফারাজ ওই রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখে লাশ সাধারণভাবে রেডি হয়ে আছে। ফারাজ লাজের সামনে গিয়ে বলল, চলো তাহলে যাওয়া যাক। লাজ গাড়িতে উঠে বসতেই ফারাজ গাড়ি স্টার্ট দিল। ফারাজ গাড়ি থেকে নেমে লাজের দরজা খুলে দিল। লাজ নেমে অনেকটা অবাক হয়ে গেল, কারণ ফারাজ তাকে তার বাবা মায়ের কবরস্থানে নিয়ে এসেছে। লাজ ফারাজের দিকে তাকালে ফারাজ লাজের মাথায় ঘোমটা তুলে দিয়ে ইশারা করলো কবরের কাছে যেতে। লাজ কবরের পাশে গিয়ে দাঁড়াতেই চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। ফারাজ তার পাশে দাঁড়িয়ে বলল, এখানে তোমাকে কান্না করার জন্য আনিনি। এখানে এনেছি তুমি তোমার বাবার জন্য দোয়া করতে আর নিজের মনটাকে ভালো করতে। লাজ ফারাজের দিকে তাকালে ফারাজ একটা হাসি দেয়, তারপর দোয়া করার জন্য দু হাত উঠিয়ে দেয়। লাজ দোয়া করলো তার মা বাবার জন্য। দোয়া শেষ করে লাজ নিজের চোখের পানি মুছে বলল, আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও। কিন্তু এই সময় তোমাকে আমার একা ছাড়তে মন করছে না। আর আমিও তোমাকে আমার সাথে নিতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না। আর করবই কি করে? তোমাদের প্রতিটা কাজই আমার কাছে বিশ্বাসের অযোগ্য লাগে। সো প্লিজ লিভ মি অ্যালোন। লাজ কথাটা বলে চোখ রাঙিয়ে চলে গেল।
ফারাজ বুঝতে পারলো না লাজের হঠাৎ করে কি হলো। সে এমন ব্যবহার করলো, তাহলে কি লাজ এখনো ফারাজকে ভুল চোখে দেখছে? লাজ নিজের বাড়িতে আসলো। দরজা খুলে ভিতরে ঢুকতেই মনে পড়তে লাগলো তাদের সেই সোনালী দিনগুলোর কথা। বাবা মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত চোখের সামনে ভাসতে লাগলো। তার কাছে মনে হলো তাদের বাবা মা তাকে ডাকছে, কিন্তু ধরতে গেলেই হাওয়া হয়ে যাচ্ছে। লাজ কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো। তখনই ওর হাঁটুতে কি একটা যেন অনুভব হলো। হাত দিয়ে দেখে একটা আংটি পরে আছে, কিন্তু এই আংটিটা সে চিনে না। লাজ একা একা বলতে লাগলো, এটা কার আংটি? দেখে তো মনে হচ্ছে পুরুষের আংটি, কিন্তু বাবা তো এসব আংটি পরতো না। তাহলে এটা কার? বলে সাইডে ফিরতেই দেখতে পেল রক্তে মাখা ফ্লোর। সে বুঝতে পারলো এখানেই তার বাবা মাকে মারা হয়েছিল। লাশ বলল, তার মানে এটা ওই খুনির আংটি। এই আংটিকে আমাকে খুনি পর্যন্ত পৌঁছে দিবে, কিন্তু এটা আংটিতে আমি কি করি খুনি খুঁজে বের করব? আমি কি করব? ফারাজকে এটা দেখাবো? না না, আমি এতটা বোকা কি করে হলাম? ওকে বিশ্বাস করতে যাচ্ছি। যা করতে হবে আমাকেই করতে হবে। লাশ ছদ্মবেশ নিল, ঘাগরা পরে ঘোমটা দিয়ে নিল। তারপর ফারিদ তাকদেরের কালো কারখানার ভিতর ঢুকলো। ঢুকে দেখে ফারাজ সেখানে চেয়ারে বসে আছে, ফারিদ তাকদিয়ারের সাথে কথা বলছে। লাশ দৌড়ে গিয়ে ফারিদ তাকদিয়ারের পায়ে পড়লো। তারপর কান্না করতে করতে বলল, স্যার, আই এক গরিব মানুষ। জামাই আইরে মরে গেছে। দুই পুলা মাইয়া লইয়া পথে পথে ঘুরি। দয়া কইরা আপনার মিলে কাজ দেন। ফারিদ তাকদিয়ার রাগ হলেও ফারাজের সামনে তা প্রকাশ করলো না। রাগ সহ্য করে বলল, দেখো, এখানে তোমাদের জন্য কোনো কাজ নেই। আর তাছাড়া যতজন নেবার ছিল আমাদের লোক নিয়েছে, তুমি অন্য কোথাও দেখো। লাশ আরেকটু বেশি কান্নার অভিনয় করে শক্ত করে পা জড়িয়ে বলল, বাবু স্যার, এমন কইরেন না। আমি তাইলে মইরা যামু, সাথে আমার পোলা মাইয়া গোলানো। আপনি যাইলে সব পারেন। দয়া কইরা একটা কাম দেন আমারে। ফারিদ তাকদিয়ার কিছু বলতে নিবে তার আগেই ফারাজ বলল, তুমি মহিলাদের সাথে গিয়ে কাজ করো, আমি বাবার সাথে কথা বলছি। আর হ্যাঁ, তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি এখানে আজকে থেকে কাজ করবে। শুক্রিয়া সাহেব। লাশ এই বলে ঘোমটার নিচে শয়তানি হাসি দিয়ে কাজ করতে বসে গেল। সন্ধ্যা হয়ে গেছে। ফারাজ বারবার বাসায় কল করে খবর নিচ্ছে লাশ বাসায় ফিরেছে কিনা, কিন্তু না, বাসায় যায়নি। ফারাজের টেনশন হচ্ছে লাজের জন্য। ওর একটা ফোনও নেই যে সে কল দিবে। এদিকে লাশ কাজের এখান থেকে সুযোগ মতো সরে পড়লো। তারপর পুরোটা কারখানা আবার ঘুরে দেখতে লাগলো কোথাও কোনো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু না, কোথাও কিছু পেল না। হঠাৎ করে তার চোখ গেল সেদিনের সেই রুমটার দিকে। কি অদ্ভুত, প্রতিটা রুমের দরজা খোলা, কিন্তু এই একটা মাত্র রুমেই তালা দেওয়া। কি এমন আছে এই রুমে যার জন্য তালা দিয়ে রাখতে হবে? বরং তাছাড়া সেদিন কারো আওয়াজ শুনতে পেয়েছিল লাশ। তার মানে কি এর ভিতরে এমন কিছু লুকানো আছে যা ফারিদ তাকদিয়ার লুকিয়ে রাখতে চায়? লাশ নিজের ঘোমটাটা দিয়ে ওই রুমের দিকে যেতে নিবে, তখনই পিছন থেকে বলে, হেই, তুমি এখানে কি করছো? লাশ হতমত খেয়ে গেল। সে বলল, স্যার, আসলে একটু হিসু দিতে জায়গা খুঁজছিলাম। ফারাজ একটু লজ্জায় পড়ে গেল। সে বলল, ওয়াশরুম এদিকে না, বাম দিকে রাস্তা দিয়ে সোজা যাবে, তাহলেই হবে। শুক্রিয়া। ফারাজ চলে গেল। লাশ একটা স্বস্তির শ্বাস ফেলে ওই রুমের সামনে চলে এলো, কিন্তু রুমে তো তালা লাগানো। ভিতরে যাবে কি করে? লাশ টানাটানি করেও কোনো লাভ হয়নি। মাথা চুলকিয়ে ভাবতে লাগলো কি করবে। তখনই হাত গেল তার ক্লিপে, আর তারা একটা বুদ্ধি চলে আসলো। সে ক্লিপটা নিয়ে তালা খোলার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করে যখন ফেল হয়ে আশা ছেড়ে দিল, তখন সে কারো আসার শব্দ পেল। সে ভয় পেয়ে ক্লিপটা নিয়ে যেন কোনো মতো ভাঙাচোরা জিনিসের পিছনে লুকিয়ে পড়ে। ফারিদ তাকদিয়ার এক প্লেট খাবার নিয়ে এদিকে আসছে। রুমের সামনে এসে খাবারটা টেবিলের উপর রেখে রুমের তালা খুললো। তারপর খাবারটা নিয়ে ভিতরে চলে গেল। লাজও দৌড়ে রুমের সামনে চলে আসলো, কিন্তু ভেতরে অন্ধকার বেশি হওয়ায় কিছু দেখতে পেল না। তাই সে চুপি চুপি ভিতরে ঢুকে গেল। রুমের ভিতরে বড় বড় ড্রামের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো ফারিদ তাকদিয়ার কি করে। লাশ তার পিছন পিছন যেতে লাগলো। ফারিদ তাকদিয়ার একটা চেয়ারে খাবারটা রেখে টেবিলের মোমবাতিটা জ্বালিয়ে দিল। আলো জ্বালানোর ফলে লাজের চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে গেল। সে যা দেখলো তা সে মোটেও কল্পনা করতে পারেনি। একটা মধ্যবয়সী মহিলাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মহিলাটির শরীর ঠিক কতটা দুর্বল হয়ে আছে। চুলগুলো রুমের ধুলোয় সাদা হয়ে গেছে, চোখের নিচে কালো কালো দাগ,
হাত বাঁধা থাকতে থাকতে একদম দাগ হয়ে গেছে। মহিলাটি বসে বসে ঘুমাচ্ছিল। ফারিদ তাকদিয়ার এক গ্লাস পানি নিয়ে ওনার মুখে ছুঁড়ে মারলো। উনি ছটফটিয়ে ঘুম থেকে উঠে গেল। ফারিদ তাকদিয়ারকে দেখে ভয় পেল। উনি ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। ফারিদ তাকদিয়ার অট্ট হাসি দিতে লাগলো। হাসি নিয়েই বলল, কেন অযথা চেষ্টা করছো বলো তো? গত 19 বছর ধরে তো তাই করে আসলে, কিন্তু কোনো লাভ হলো কি? হলো না তো। তাহলে কেন করছে এমন? যেদিন আমার ছাড়তে ইচ্ছে হয় সেদিন তো ছাড়ি, মাত্র 5-7 মিনিটের জন্য। বলেই খপ করে চুলের মুঠি ধরে ফেললো। মহিলাটি কুকরিয়ে উঠল। লাশ সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেললো। ফারিদ তাকদিয়ার চোখ রাঙিয়ে বলল, চুপচাপ ভালো ভালোই হা করো। দেখেছো তোমার প্রতি আমার এখনো কতটা মায়া? আর যদি এই মায়াতে ভালোই ভালোই না খাও তাহলে কি ব্যবস্থা আমি করতে পারি তাও তুমি ভালো করে জানো। কথাগুলো সামনের চেয়ারে বসে লোকমা মুখের সামনে তুলে দিল। মহিলাটি ভয়ে কাঁপতে কাঁপতে হা করলো। কয়েক লোকমা খাইয়ে দেওয়ার পর ফারিদ তাকদিয়ারের ফোনে কল আসে। ফোনটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ছিল, তাই সে খাবারগুলো এভাবে রেখেই চলে যায়। রুম থেকে বেরিয়ে দরজায় তালাও দিয়ে দেয়। লাশ দৌড়ে দরজার কাছে গেল। কয়েকবার টানলেও দরজা খুলতে পারেনি। সে ভয়ে আর টেনশনে ঘামতে শুরু করলো। এখন যদি সে ধরা পড়ে তাহলে তাকে আর আস্ত রাখবে না ফারিদ তাকদিয়ার। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই ওই মহিলাটি কাঁদতে শুরু করলো। হয়তো বিষম খেয়েছে। লাশ বুঝতে পারছে না কি করবে, মহিলাটির সামনে যাবে কি যাবে না। পরক্ষণেই তার বিবেক বলল, যা হয় হোক, আমার সামনে একটা মানুষকে এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারবো না। লাশ মহিলাটির কাছে গেল। তারপর এক গ্লাস পানি ওনার মুখের সামনে ধরতেই উনি গপ গপ করে পান করে নিল। মহিলাটি বুঝতে পারলো না পানিটা হঠাৎ কে দিল। উপরে তাকাতেই সে দেখতে পায় এক হাসি মাখাম পদ্ম মুখ। লাশ ওনার দিকে তাকিয়ে একটা হাসি দিল। মহিলাটি ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কে কে তুমি? আমাকে আপনি চিনবেন না, আমি কোনো এক হতভাগী। এখানে কেন এসেছো? কি চাও তুমি? আমি কিছু চাই না, শুধুমাত্র এই বন্ধ রুমের ইতিহাস জানতে চেয়েছিলাম। কিন্তু আপনি কে? আপনাকে এভাবে কেন বেঁধে রাখা হয়েছে? আমার বাঁধনগুলো একটু খুলে দেবে? ওরা আমাকে এখানে রাখতে রাখতে মেরে ফেলবে। তোমার পায়ে পড়ি, দয়া করে আমাকে একটু খুলে দাও। মহিলাটি কান্না শুরু করে দিল। লাজের বড্ড মায়া হলো মহিলাটিকে দেখে। তার মনে পড়ে গেল তার মায়ের কথা। হয়তো তারা ওইভাবেই বাঁচার জন্য মিনতি করেছিল, কিন্তু ওরা মানেনি। লাজের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে তা মুছে মহিলাটির বাঁধন খুলে দিল। মহিলাটি কিছু না বলেই লাজকে জড়িয়ে ধরলো। লাজ কিছু বুঝতে পারল না। লাজ কিছু জিজ্ঞেস করতে নিবে তার আগেই দরজার তালা খোলার শব্দ হতে লাগলো। লাজ আর ওই মহিলা ভয়ে একজন আরেকজনের দিকে তাকালো। কি হবে এবার তাদের? তারা কি তাহলে দুজন একসাথে ধরা খাবে? ধরা খেলে কি হবে তাদের পরিণাম? লাশ খেয়াল করলো রুমে একটা জানালা। সে দৌড়ে জানালার কাছে গেল। জানালার পাশের কারখানা থেকে বের হওয়ার গেট, কিন্তু এখন এত অল্প সময়ের মাঝে কি করে বের হবে ওরা? সে পিছনে ফিরতেই মহিলাটি চেয়ার দিয়ে বাড়ি মেরে জানালার কাজ একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তারপর বলে, আমাদের এখান থেকে বের হওয়ার এটাই একমাত্র রাস্তা। তার কিছু না ভেবে চুপচাপ বের হয়ে যাও। বলেই মহিলাটি লাশকে জানালার পাশে নিয়ে গেল। লাশ বের হয়ে গেল, কিন্তু যেই মহিলাটি বের হতে নেবে তখন এই রুমের দরজা খোলার আওয়াজ হয়। মহিলাটি তাড়াহুড়ো করে বের হতে নিলে কাচের সাথে পা লেগে অনেকটা জায়গা কেটে যায়। এদিকে ফারিদ তাকদিয়ার রুমের ভিতরে এসে মহিলাটিকে না দেখতে পেয়ে অনেকটা অবাক হয়ে যায়। সে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে জানালা ভাঙা। জানালার পাশে রক্ত লেগে থাকতে দেখে বুঝতে পারে এই জানালা দিয়েই উনি পালিয়েছেন। ফারিদ তাকদিয়ার রাগে কটমট করতে থাকেন। একাই একটা চিৎকার দিয়ে উঠে। তারপর বলে, এটা কি করে সম্ভব? ও একা কি করে এখান থেকে পালাতে পারে? না, ও একা পালায়নি, কেউ না কেউ তো ওকে সাহায্য করেছে। কিন্তু কে সে, আর কিভাবে করলো? লাশ মহিলাটিকে নিজের বাসায় নিয়ে আসলো। মহিলাটিকে সোফায় বসিয়ে দিয়ে নিজ হাতে ওনার পায়ে ব্যান্ডেজ করে দিল। মহিলাকে বলল, আপনি বসুন, আমি আপনার জন্য কিছু রান্না করে নিয়ে আসি। না মা, এসবের কোনো দরকার নেই। আমাকে ওই নরক থেকে বের করেছো, এটাই অনেক। এখন আমি নিজেই কিছু করে নেব। কিন্তু আপনাকে ওরা এভাবে বেঁধে রেখেছিল কেন? আপনার সাথে ওনার কিসের শত্রুতা? সে মা অনেক লম্বা কাহিনী, তোমার শুনেই তাতে কোনো লাভ হবে না। কিন্তু আমি আসি, ভালো থেকো। 1 মিনিট, আপনি এই দুর্বল শরীর নিয়ে কোথায় যাচ্ছেন? আপনিও কোথাও যাবেন না, এই বাড়িতেই থাকবেন। এটা হয় না। তোমার বাবা মা কি মনে করবে?
বাবা মা থাকলে তো মনে করবে কিছুদিন আগেই ওদের খুন হয়েছে, এ বাড়ি এখন ফাঁকা থাকে। খুন? কিভাবে আর কে করেছে? সে জানি না, আর আপনার সাথে ঘটে যাওয়া কাহিনী না বলতে চাইলে আমি জানতে চাইবো না, কিন্তু আপনাকেই অসুস্থ শরীর নিয়ে কোথাও যেতে দিব না। মহিলাটি লাশকে জড়িয়ে ধরলো, লাজও মহিলাটিকে জড়িয়ে ধরলো। তারপর কিছু রান্না করে চেঞ্জ হয়ে লাশ ফারাজের বাড়ি চলে আসলো। রুমে ঢুকতেই ফারাজ ওকে টেনে দেওয়ালের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, কি মনে করো তুমি নিজেকে? তুমি তোমার ইচ্ছে মতো যা ইচ্ছে করবে আর আমি খুঁজেও পাবো না? ফারাজের কথায় সে ভয় পেয়ে গেল। তাহলে কি ফারাজ সবটা জেনে গেছে? মহিলাটিকে ও নিয়ে পালিয়েছে সেটা কি জেনে গেছে? সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি করেছি আমি? কি করেছো তুমি? ফারাজ লাশকে ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে একটা রিং এনে ওর সামনে ধরে বলল, এটা কি? এটা কোথা থেকে এসেছে? এর রক্ত দেখেই বোঝা যাচ্ছে এটা তোমার বাবা মায়ের খুনের সাথে কোনো সম্পর্ক আছে, নয়তো তুমি এটাকে এত যত্ন করে রাখতে না, তা আবার কোনো পুরুষের আংটি। জেনেই যখন গেছো তাহলে এত রাগ দেখানোর কি আছে? তোমাকে আমি বলেছিলাম না তোমার সাথে আমিও তোমার বাবা মার খুনিকে খুঁজে বের করব? তাহলে কেন একা একা গেলে? তোমার মাথায় কি এতটা কমন সেন্স নেই? ওরা তোমার ক্ষতিও করতে পারে, তোমারও রিস্ক আছে এতে। আমার বড্ড হাসি পাচ্ছে। যেখানে আমি তোমাদের মতো মানুষের বাসায় থাকতে পারছি সেখানে ওদের ভয় পেয়ে লাভ কি? আর তাছাড়া আমি তোমার কোনো হেল্প চাই না, কারণ আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। লাশ কথাটা বলে ফারাজের থেকে আংটিটা নিয়ে নিল। ফারাজ বলল, আংটিটা আমার খুব চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হয়। কোথায় দেখেছো? আমার মনে পড়ছে না ঠিক, কিন্তু তোমাকে বলে লাভ কি? তুমি তো আমাকে বিশ্বাস করো না। প্লিজ ফারাজ, এমন নাটক আমার সাথে করো না। আমি আমার বাবা মার খুনিকে খুঁজে পেতে চাই। প্লিজ একটু মনে করার চেষ্টা করো, প্লিজ। আমি সত্যিই তোমার সাহায্য করতে চাই, কিন্তু এটা মনে পড়ছে না আমি কোথায় দেখেছি। যখন মনে পড়বে তখন বলে দেব। লাশ ফারাজের কথা শুনে হতাশ হয়ে গেল। সে মুখ মলিন করে সামনে থেকে চলে গেল। ফারিদ তাকদিয়ার নিজের রুমে পায়চারি করছিল আর ভাবছিল, যদি ও সবার সামনে এসে মুখ খুলে তাহলে সব শেষ হয়ে যাবে। ও মুখ খোলার আগেই ওকে আমার খুঁজে বের করতেই হবে। কার মুখ খোলার কথা বলছেন শ্বশুর মশাই? লাজের কথা শুনে চমকে উঠেন তিনি। পিছনে ফিরে দেখে লাশ শয়তানি হাসি দিয়ে রুমে ঢুকলো। তুমি এখানে কি করছো? আসলে আপনাকে মিস করছিলাম, অনেকক্ষণ দেখতে পাইনি তো তাই। শত্রুতে চোখে চোখ রাখতেই না জানি কখন কোন নতুন চাল চেলে দেয়। কিন্তু এখানে এসে দেখি আপনি যেভাবে একা একা ভন ভন করছেন, মনে হচ্ছে কেউ আপনার গুপ্ত কুঠির থেকে গুপ্ত রাখা কিছু নিয়ে গেছে। অফ, কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি তা আমি নিজেও জানি না। কিন্তু কেন জানি মনে হচ্ছে আপনি খুব ভয়ে আছেন। আমাকে বলতে পারেন, আপনার ভয়টা দ্বিগুণ করে দিতে পারি। তুমি আমার রুম থেকে যাবে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিব? চেষ্টা তো করেছেন কিন্তু পারেননি, আর কখনো পারবেনও না। তাই এখন থেকে আপনার গা ঢাকার ব্যবস্থা করেন, কারণ আপনার দিন ফুরিয়ে আসছে। শেষের কথাটা চোখ গরম করে বলল লাশ। তারপর রুম থেকে বেরিয়ে পড়ল। সে মনে মনে বলছে, উনি কার কথা বলছিলেন? কে মুখ খুলে সব শেষ হয়ে যাবে? বাই এনি চান্স ওই মহিলাটি নয় তো? না, আমাকে জানতেই হবে ওই মহিলাটির পরিচয়। লাশ এসব ভাবতে ভাবতে নিজের রুমে ঢুকছিল, তখনই ফারাজের সাথে ধাক্কা লাগে। ফারাজের হাতে যত কাগজ ছিল সব নিচে পড়ে যায়। ফারাজ কোনো কিছু না বলে কাগজ তুলতে লাগলো। লাজও কাগজ তুলে হেল্প করতে চাইলে দুজনের মাথা টক্কর লাগে। লাশ আ করে উঠে। ফারাজ রেগে বলে, এই তোমার সমস্যাটা কি আমাকে বলবে? যখন তখন এভাবে ধাক্কার টক্কর মারো কেন? ও হ্যালো, আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমার আছে। নয়তো কেউ কি না দেখে বসা থেকে এভাবে ওঠে? আমি কি করে জানবো তুমি বসতে যাচ্ছ? সেজন্যই তো দেখে উঠবে। ধুর, তোমার সাথে কথা বলাই বেকার। ফারাজ কাগজগুলো নিয়ে চলে গেল। লাজের চোখে একটা কাগজ পড়লে সে সেটা তুলে দেখতে পেল কোনো এক ডায়েরির পাতা। সে সেটা না পড়ে রুমের ভিতর নিয়ে গিয়ে টেবিলের উপরে রাখলো। লাজ কাগজ রেখে আসতে যাবে, তখনই টেবিলের উপর ডায়েরিটার দিকে চোখ গেল, যে ডায়েরিটা ফারাজ লুকিয়ে রাখতো। মনে হয় ফারাজ ডায়েরিটা লিখছিল, তাই খোলা আর কলম রাখা। লাজ না চাইতেও চোখ গেল লেখাটার উপর। লেখাগুলো এমন ছিল, আজকে তোমাকে স্বপ্নে দেখেছিলাম, তুমি আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছ, মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, কিন্তু এই স্বপ্নটা কি কখনো সত্যি হবে? তুমি তো আমাদেরকে ছেড়ে চলে গেলে। কি হয়েছিলে তোমাদের মাঝে, যে জন্য আমাকে এত বড় একটা শাস্তি দিলে? কেন এভাবে চলে গেলে আমাকে রেখে? আমার কথা কি তোমার একটু মনে পড়ে না মা? কেন এভাবে?
আর কিছু পড়ার আগেই খপ করে কেউ ওর হাত থেকে ডায়েরিটা কেড়ে নেয়। তাকিয়ে দেখে ফারাজ ওর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। ফারাজ শান্ত গলায় বলল, তুমি কি জানো না, না বলে কারো ডায়েরিতে হাত দিতে নেই? তাহলে কেন তুমি আমার ডায়েরিতে হাত দিলে? আসলে নেক্সট টাইম যেন এমন ভুল আর না হয়। ফারাজ ডায়েরি আলমারিতে রাখতে নিলে লাস্ট পিছন থেকে বলে, তোমার মা মারা যায়নি? তুমি এসব জেনে কি করবে? আমি এসব কথা কারোর সাথে শেয়ার করতে চাই না। কিন্তু আমি বলেছি না এই বিষয়ে আমি কিছু শুনতে চাই না। ফারাজ ধমকটা দিয়ে ডায়েরিটা আলমারিতে রেখে চলে যায়। লাস্ট বুঝতে পারলো না ওর এমন অদ্ভুত ব্যবহারের কারণ কি। ওর মা মারা যায়নি, তাহলে ওর মা কোথায়? আর ও ওর ডায়েরিতে ধরলে এতটা রাগ কেন হয়? কিছু তো একটা আছে, কিন্তু সেটা কি? লাস্ট এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লো। কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে লাস্ট বেশ কয়েকবার ওই মহিলাটির পরিচয় জানতে চেয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। মহিলাটি বারবার পরিচয় দিতে না করছে। আজকেও লাস্ট চেষ্টা করছে পরিচয় জানার জন্য। আন্টি প্লিজ আপনার পরিচয়টুকু দেন আমাকে, নয়তো আমি কিছু করতে পারবো না। লাস্ট মুখ ফুসকে কথাটা বলে ফেললো। যখন বুঝতে পারলো কি বলেছে, তখন জিভে কামড় দিয়ে ধরলো। মহিলাটি সামনে এসে জিজ্ঞেস করলো, চুপ করে আছো কেন? বলো, একটু আগে তুমি কি করার কথা বলছিলে? ও কিছু না। তুমি যদি আমার পরিচয় জানতে চাও, তাহলে তোমাকে সব কিছু খুলে বলতেই হবে। তা না হলে তুমি আমার সম্পর্কে কিছুই জানতে পারবে না। আপনি এতদিন বন্দী ছিলেন বলেই আমাকে চিনতে পারছেন না, নয়তো এই শহরে প্রায় সবাই আমাকে চেনে। লাজ নামটা ভদ্র শোনালেও আমি ততক্ষণ ভদ্র যতক্ষণ সামনের মানুষ ভদ্রতা পাওয়ার যোগ্য। আমাকে সবাই চিনে, কারণ আমি সেই মেয়ে যে কিনা ফারিদ তাকদিয়ারকে সবার সামনে কতগুলো চিরন্তন সত্য প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। আমি সেই মেয়ে যাকে ফারিদ তাকদিয়ার অপহরণ করতে চেয়েছিল। আমি সেই মেয়ে যার সাথে বাবার অসম্মানের প্রতিশোধ নেবার জন্য মিথ্যা প্রেমের নাটক করেছিল ফারিদ তাকদিয়ারের ছেলে ফারাজ তাকদিয়ার। আমি সেই মেয়ে যে কিনা প্রতিশোধ আর সত্যের মুখোশ উন্মোচনের জন্য ব্ল্যাকমেল করে বিয়ে করেছি ফারিদ তাকদিয়ারের ছেলে ফারাজ তাকদিয়ারকে। লাজের প্রতিটা কথা শুনে ওই মহিলাটা চমকে উঠল। উনি ছলছল চোখে লাজের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তো তুমি তুমি ফরাজের স্ত্রী? আমি ফারাজের স্ত্রী। স্ত্রী কম শত্রু বেশি, কারণ ওর বাবা আর ও কারো ব্যবসা থেকে শুরু করে মেয়ে পাচার পর্যন্ত করে। তার চেয়ে বড় কথা, সে আমার ভালোবাসা নিয়ে খেলেছে। তোমার কোথাও ভুল হচ্ছে। ফরাজ এসব করতে পারে না, ওর বাবার মতো না। ও ঠিক কেমন তা আমি জানি না, তাই আমি জেনে বুঝেই সব কিছু করব। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ফারাজ কি সত্যি মেয়ে পাচার নিয়ে কিছু জানে না, নাকি ও আমার সাথেই নাটক করছে। ও নাটক করছে না, ও এসব কিছুই জানে না। আপনি এত বড় গলায় কি করে বলছেন? আপনি কি ওকে চিনেন নাকি? লাজের প্রশ্নের কি উত্তর দিবে মহিলাটি ভেবে পাচ্ছে না। লাজ মহিলাটিকে নিজের দিকে ঘুরিয়ে আবার প্রশ্ন করলো, কি হলো বলুন? আপনি কি করে ওদের চেনেন, আর আপনার পরিচয়টা কি? এসব জানতে হলে তোমাকে অনেক আগে থেকে বলতে হবে। এত সময় হবে কি তোমার? আমার হাতে যথেষ্ট সময় আছে, আপনি দয়া করে সব কিছু বলুন আমাকে। তাহলে শোনো, আমার নাম মাহেরা। লাজের ফোন বাজতে শুরু করলো। তাকিয়ে দেখে আয়রার কল, কিন্তু এই সময় আয়রা কেন কল দিল বুঝতে পারলো না লাজ। সে একটু দূরে সরে কলটা রিসিভ করতেই আয়রার আতঙ্কিত কণ্ঠ ভেসে আসে। হ্যালো লাজ, কোথায় তুই? আমি বাসায়। তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? কি হয়েছে তোর? আমার কিচ্ছু হয়নি, তুই একটু প্লিজ তাড়াতাড়ি আমার বাসায় আয়। আমার তোকে অনেক কিছু বলার আছে, প্লিজ তাড়াতাড়ি আয়, আর নয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি এক্ষুনি আসছি। লাজ ফোনটা রেখে ব্যাগটা হাতে নিয়ে মহিলাটিকে উদ্দেশ্য করে বলে, আমার একটা জরুরি কল এসেছে, আমাকে এখনই যেতে হবে। আপনি প্লিজ সাবধানে থাকবেন, কেউ কলিং বেল চাপলে দরজা খুলবেন না। আমি আসি। সাবধানে যেও। লাজ আয়রার বাসায় কলিং বেল চাপার সাথে সাথে আয়রা দরজা খুলে দেয়। লাজ বলে, কি এমন হয়েছে যে তুই আমাকে এত জরুরিভাবে আসতে বললি? সবই বুঝতে পারবি, তার আগে তুই পানিটা খা। আয়রা লাজের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। লাজ হালকা পানি খেয়ে বলল, আমি ঠিক আছি, তুই বল কি হয়েছে। তুই জানতে চেয়েছিলি না তোর বাবা মার খুনি কে? এখনো জানতে চাই আমি, সেই খুনি কে? আমি জানি সেই খুনি কে। হোয়াট? তুই জানিস? তাহলে আমাকে এতদিন বলিসনি কেন?
আমাকে না করেছিল। কে কে তোকে না করেছে আর কে খুনি? চুপ করে থাকবি না, বল আমাকে। ফারাজ। লাশ থমকে দাঁড়ায়। সে এটা কি শুনলো? ফারাজ তার বাবা মায়ের খুনি। ফারাজ তার বাবা মাকে মেরেছে, তারপর তার সামনে ভালো মানুষের নাটক করছে। লাশ জিজ্ঞেস করলো, তুই কি করে জানলি ফারাজ খুনি? আমি নিজের চোখে ওর হাতে পিস্তল দেখেছিলাম। আন্টি আমাকে ফোন করে বাসায় ডেকেছিল। আমি গেটের সামনে থাকতেই গুলির আওয়াজ আসে। দৌড়ে ভিতরে এসে দেখি আঙ্কেল আন্টি নিচে পড়ে আছে আর ফারাজ পিস্তল হাতে জানলার পাশে দাঁড়িয়েছিল। তাহলে তুই আমাকে সেদিন কেন বলিসনি এ কথা? ভয় পেয়ে গিয়েছিলাম। ফারাজ আমাকে বলেছিল এসব কথা যেন কেউ জানতে না পারে। সময় হলে সবটা নাকি খুলে বলবে। আর কি খুলে বলার বাকি আছে ওর? হ্যাঁ, মেরে ফেলে তো আমার বাবা মাকে, আর কি করবে বলো আমাকে। বলেই লাশ কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো। আয়রা এসে তাকে জড়িয়ে ধরলো। দুজনেই জড়িয়ে ধরে কান্না করছে। লাজের ফোন কল আসলো। তাকিয়ে দেখে ফারাজের কল। সে প্রথমবার কল না ধরলেও দ্বিতীয়বার কল রিসিভ করে শান্ত গলায় বলে, হ্যালো। লাজ, কোথায় তুমি? তোমাকে অনেক কিছু বলার আছে। আমারও তোমাকে অনেক কিছু বলার আছে। আচ্ছা তুমি কোথায় বলো, আমি আসছি। আসবে? আচ্ছা আসো আমাদের বাড়িতে। আমি খুব তাড়াতাড়ি আসছি। ফারাজ কল কেটে দিলে আয়রা জিজ্ঞেস করে, কি রে, কি বললো ফারাজ? আমাকে নাকি তার অনেক কিছু বলার আছে। তুই যাবি? যাব। ওর পাপের ফল আমি দিব, আর তাই আজকেই। কিন্তু লাজ। ভয় পাস না, তোর কথা আসবে না এখানে। আর হ্যাঁ, আজকে আবার কিছু হয়ে গেলে তুই প্লিজ ওই মহিলাকে দেখিস। লাজ আর কোনো কথা না বলে সোজা চলে গেল। ফারাজ লাজদের বাড়ির ভিতর ঢুকতেই দেখতে পেল লাশ উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। ফারাজ এসেই বলতে লাগলো, লাজ, আমি জানি না কতটা শোনার পর তোমার কি করতে ইচ্ছা হবে, কিন্তু আমি আজকে আর কোনো কিছু লুকোবো না। আজকে সব সত্যি আমি তোমাকে বলবো। তোমার বাবা মার খুনিকে আমি খুঁজে পেয়েছি, আর সেই খুনি হলো তুমি নিজেই। বলেই লাশ ঘুরে ফিরল। চোখগুলো লাল লাল হয়ে আছে আর ছলছল করছে। হাতে পিস্তল দেখে ফারাজ অবাক হয়ে যায়। তার চেয়েও অবাক হয়ে যায় লাজের কথাটা শুনে। সে অবাক হয়ে বলে, হোয়াট? তুমি সব কি বলছো? আমি যা সত্যি